ঠিক আছে, কথা শোনা যায়? স্যার না মির্জা তোর নেম স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সরি, আজকে একদম ক্লাস নিতে যে ঝামেলা হইতেছে জুমে। আচ্ছা, স্যার আপনার পার্সোনাল আইডি দিয়ে নিতেন তাহলে মনে হয় ঝামেলা করতাম। পার্সোনাল আইডি দিয়ে তো নিচ্ছি। আজকে তো সার্ভার ক্র্যাশ তাও করছে। ঝামেলা করতেছে। না না, এখানে ঝামেলা করছে, আমার লোডশেডিং হয়েছিল এখানে। ও আচ্ছা, আজকে একটা দিনে আমি সকালবেলা 8টার ক্লাসে আপনার লোডশেডিং, এখনো লোডশেডিং, বুঝলাম কপালই খারাপ মনে হয়। আচ্ছা, তো রুব্রিক্স এর ব্যাপারে যেটা বলছিলাম এটা মোটামুটি ক্লিয়ার হয়েছে আপনাদের? জি স্যার। জি স্যার। আচ্ছা, আশা করি রুব্রিক্স এখন নেওয়ার পরে আপনাদের কমপ্লেইন অনেক কমবে যে কম নাম্বার হয়েছে বা একটু বেশি পাওয়া উচিত ছিল। আপনারা ভালো করে রুব্রিক্সটা পড়বেন। রুব্রিক্সটা পড়ে একদম যা যা করলে বলছে 5 মার্কস পাবেন, একদম ঠিক অতটুকুই কাজ করবেন, ঠিক আছে? তাহলে আমার মনে হয় যে আপনাদের মানে ভালো মার্কস পেতে অনেক হেল্প করবে আর কি। আচ্ছা, আজকে আমাদের যে জিনিসটা দেখার কথা ছিল সেটা হলো কি এনার্জি সিগন্যাল কাকে বলে আর পাওয়ার সিগন্যাল কাকে বলে। আমাদের একটা পর্যায়ে গিয়ে আমার মনে হয়েছিল এই জিনিসটা আপনাদের জানা থাকা জরুরি, কারণ আমি খেয়াল করলাম যে আপনার যত থাকে ইন্টারভিউর কোশ্চেন থাকে এবং আপনার মানে ইসের পরীক্ষার কোশ্চেন গুলো আর কি, ভর্তি পরীক্ষার কোশ্চেন হ্যান ত্যান, ওগুলোতে ফুরিয়ার মানে লাপ্লাস থেকে কিছু আসুক, ফুরিয়ার থেকে কিছু আসুক, সেটা কোনো সমস্যা নেই, কিন্তু আপনার এনার্জি আর পাওয়ার থেকে অবশ্যই কোশ্চেন থাকবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, অবশ্যই থাকবে, আমি যেটা দেখলাম আর কি। তো এই জন্য আমার কাছে মনে হলো যে আপনাদের অ্যাটলিস্ট এটা সম্পর্কে যদি ধারণা থাকে যে এরকম একটা টপিক আছে, তখন দেখা যাবে যে আপনারা পরে আরো ভালো করে জানতে পারবেন আর কি, সেটা সুবিধা থাকবে আপনাদের। তো এনার্জি পাওয়ার সিগন্যালে যাওয়ার আগে একটা জিনিস আমরা দেখি, সেটা হলো কি ইনফিনিটির আইডিয়া আছে তো আপনাদের, তাই না? ইনফিনিটি কাকে বলে? ম্যাথমেটিক্সে ইনফিনিটি কনসেপ্টটা কি বোঝায় আসলে? ইনফিনিটি দ্বারা কি বুঝি আমরা? অসীম কিছু। হ্যাঁ, স্বাভাবিক, ইনফিনিটি মানে বাংলা করলে তো অসীমই হয় না, সেটা আমি জিজ্ঞেস করতেছি না, বলছি অসীম মানে কি? যেটা শেষটা স্যার আমরা আর কি আসলে জানি স্যার না। যেটা শেষ করা যাবে না। না, শেষ করা যেটা যাবে তো আমরা অবশ্যই। জানি না মানে যেটা শেষ কোথায়। মানে মনে করেন আপনি বিছানায় শুয়ে আছেন, এখন আপনি অপর সাইডের দেওয়াল টাচ করতে চাইতেছেন, কিন্তু আপনি উঠবেন না, কন্ডিশন দেওয়া আছে আপনাকে উঠানো যাবে না, আপনাকে জায়গার মধ্যে বসে থাকতে হবে, শুয়ে থাকতে হবে, বসে থাকতে হবে। তো দেওয়ালটার দূরত্ব কিন্তু আপনার থেকে তখন মানে আপনি বলতে পারেন যে এক ধরনের অসীম, কারণ আপনি কখনোই দেওয়ালটা টাচ করতে পারবেন না। তো এই ধরনের কন্ডিশন মানে এটা আনঅ্যাচিভেবল একটা কন্ডিশন, যে আপনি শুয়ে আছেন, শুয়েই থাকতে হবে, কিন্তু দেওয়াল টাচ করতে হবে, তো সম্ভব না। তো আপনি বলতে পারেন যে হ্যাঁ আমার থেকে দূরত্ব অসীম এক অর্থে, যেটা আপনার পক্ষে অ্যাচিভেবল না বা যেটা আপনার পক্ষে ইন্টারপ্রেট করা সম্ভব না, সেই জিনিসটাকে আমরা জেনারেলি বলি অসীম, আমরা জানি না, মানে এটা একটা অনেকটা অজানা একটা ভ্যালুর মতো, ঠিক আছে? এটা একটা ম্যাথমেটিক্যাল এরর। তো মনে করেন আপনার কাছে ইনফিনিটি কনসেপ্ট আমরা জানি, ইনফিনিটি কনসেপ্ট আমাদের কাছে আছে, মনে করেন কোনো একটা সার্টেন সংখ্যা যেটাকে আমরা ধরলাম n, এই nটাকে আমরা যদি ইনফিনিটি দ্বারা ভাগ করে দিই, জেনারেলি আমরা কত ধরি, কত পাই? n একটা ফাইনাইট নাম্বার, কিন্তু এটাকে আমি ইনফিনিটি দ্বারা ভাগ করে দিছি, তাহলে কত পাই? কেউ তো কারেক্ট উত্তর দিছিলেন মনে হয়, 0, কারণ যেহেতু আমরা ধরে নিই যে ইনফিনিটি একটা অ্যাবসার্ডলি লার্জ নাম্বার, এই জন্য এটাকে যে কোনো কিছুকে যদি আমি এরকম একটা অ্যাবসার্ডলি লার্জ নাম্বার দিয়ে ভাগ করি, ফলাফলটা 0 বা টেন্স টু 0 আসার চান্সই বেশি, 0-র কাছাকাছি আসার চান্সই বেশি, এই জন্য আমরা এটা ধরি যে এটা 0। সিমিলারলি আমরা যদি ইনফিনিটিকে কোনো একটা নাম্বার দিয়ে যদি ভাগ করি, কত পাই? এটাও জিরোই পাই। না, এটা পাই ইনফিনিটি, মানে ইনফিনিটি একটা অ্যাবসার্ডলি লার্জ একটা নাম্বার, এই নাম্বারকে আপনি যে কোনো ফাইনাইট ভ্যালু দিয়েও যদি ভাগ করেন, এই জিনিসটা অ্যাবসার্ডলি লার্জই থাকবে, এই জন্য আমরা ধরি যে ওই মানটাও আমাদের অজানা, ওটাও অসীম, অসীম বা অসীমের কাছাকাছি, এই জন্য ওটাও ইনফিনিটি, ঠিক আছে? তারপর আপনি মনে করেন ইনফিনিটিকে আপনি যদি ইনফিনিটি দিয়ে ভাগ করেন, তখন কি আসে? এটা আমি নিজেও জানি না এটা কি আসে, এটা খুব সম্ভবত আপনার অজানা একটা ভ্যালু আসে, এটাকে ঠিক ইনফিনিটি লেখে নাকি আমি জানি না, এটা খুব সম্ভবত অজানা লেখে,
এটার মানে আমরা জানি না, ঠিক আছে। তবে আজকে আমাদের যে জিনিসটা লাগবে, আজকে আমাদের লাগবে হলে কি এই দুইটা জিনিস, যে কোন একটা ফাইনাইট নাম্বারকে আমরা যদি ইনফিনিটি দিয়ে ভাগ করি তাহলে পাই 0, মানে অসীম একটা সংখ্যা দিয়ে যদি একটা জানা একটা সংখ্যাকে ভাগ করি তাহলে পাই 0, আর যদি অসীম একটা সংখ্যাকে জানা যে কোনো একটা ভ্যালু দিয়েও যদি ভাগ করি তাহলে আমাদের ভ্যালুটা অসীমই থাকে, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা মাথার মধ্যে পিন করে রাখি। পিন করে রাখার পরে আজকের দিনের যে বাকি কনসেপ্টগুলো সেটার দিকে যাই। তো আজকে আমরা যে জিনিসটা শিখবো এনার্জি সিগন্যাল এবং পাওয়ার সিগন্যাল, সেটা শেখার জন্য অবশ্যই আমাদেরকে যে জিনিসটা জানা থাকা লাগবে, প্রি রিকুইজিট হলে গিয়ে আমরা জানি যে এনার্জি কাকে বলে আর পাওয়ার কাকে বলে। তো আমাদের হয়তো অনেকের মনে নেই এনার্জি কাকে বলে আর পাওয়ার কাকে বলে। আমরা এই জিনিসটা একটা সিম্পল একটা ইলেকট্রিক্যাল সার্কিট দিয়ে বোঝার চেষ্টা করি। এটা আপনি আমাদের সলিমানের বইটাও যদি দেখেন একই উদাহরণই পাবেন, আপনি যদি নেসো একাডেমির ভিডিও দেখেন সেখানেও একই উদাহরণ ইউজ করা হয়েছে, ঠিক আছে। তো আপনি যে কোনো একটা রেফারেন্স ফলো করলেই আপনি চাইলে এই জিনিসটা আবার বুঝতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে। তো আমি সিম্পল একটা সার্কিট, এখানে একটা মাত্র রেজিস্টার আছে আর একটা মাত্র ভোল্টেজ সোর্স আছে। সেই ভোল্টেজ সোর্সের ভোল্টেজের ভ্যালু আমরা ধরে নিচ্ছি ভিটি, মানে সময়ের সাথে সাথে ভ্যারি করতে পারে, এই জন্য ভিটি। আর এটার ফলে যে কারেন্টটা প্রবাহিত হইতেছে সার্কিটে, কোনো সমস্যা? আচ্ছা, যে সার্কিটে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে সেই কারেন্টটার নাম আমরা দিচ্ছি হলে গিয়ে আইটি, ঠিক আছে। ভিটির কারণে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে সেটা হলে গিয়ে আইটি। তো এরকম একটা সার্কিটে যদি আমরা ওহমের ইকুয়েশন লিখতে চাই, তো জেনারেলি আমরা ওহমের ইকুয়েশনটা লিখতে পারি যে ভিটি সমান সমান আইটি গুণ আর। খুব সিম্পল ইকুয়েশন। এই ইকুয়েশনটা থেকে আমরা যদি পাওয়ার ডিরাইভ করতে চাই, সরি পিটি যদি ডিরাইভ করতে চাই, জেনারেলি আমরা একটা সার্কিটের পাওয়ারের জেনারেল এক্সপ্রেশনটা কি কেউ বলতে পারবেন? পাওয়ার মানে হলে গিয়ে এখানে আমরা সহজ কথা বলতে পারি, ভিআই। হ্যাঁ এক্স্যাক্টলি ভিআই, মানে এখানে যে পরিমাণ হিট ডিসিপেট হবে, মানে কারেন্ট প্রবাহিত হওয়ার ফলে এখানে যেই হিটটা ডিসিপেশন হবে, ওই হিট ডিসিপেশনটাকে জেনারেলি আমরা একটা রেজিস্টিভ সার্কিটের পাওয়ার বলি, মানে কতটুকু সে পাওয়ার ড্র করতেছে সেটার জেনারেল এক্সপ্রেশন আপনি যেটা বললেন, ঠিক আছে। ভিআই, ভিআই না রেখে আমরা বেশিরভাগ সময় যেটা লিখি আই স্কোয়ার আর লিখি। ভিআই আর আই স্কোয়ার আরটা একই জিনিস, এটা সিম্পল কনভার্সন, আপনারা সবাই জানেন তাই না। আই স্কোয়ার আর লসটা বলি আমরা, এই পাওয়ার লসটাকে আমরা বলি আই স্কোয়ার আর লস। যে কোনো রেজিস্টিভ সার্কিটের পাওয়ার লসটা হলো আই স্কোয়ার আর লস, বা অল্টারনেটিভলি আমরা এটাকে লিখতে পারি ভি স্কোয়ার বাই আর হিসাবে। দুটো যে কোনো একটা লেখেন, কোনো সমস্যা নেই, দুটো একই জিনিসই মিন করে। এখন আমি ধরে নিলাম যে আমার যে রেজিস্ট্যান্সটা আমি ইউজ করতেছি সেই রেজিস্ট্যান্সের ভ্যালু কোনোভাবে 1 ওহম। জাস্ট নরমালাইজেশনের সুবিধার্থে, হিসাবের সুবিধার্থে আমি ধরে নিলাম যে এই রেজিস্ট্যান্সের ভ্যালু হলো কি 1 ওহম। এখন রেজিস্ট্যান্সটার ভ্যালু যেই মুহূর্তে 1 ওহম হবে সেই মুহূর্তে দেখেন আমার পাওয়ারের ইকুয়েশনটা দাঁড়াবে কি, যে পিটি সমান সমান আই স্কোয়ার অথবা ভি স্কোয়ার, তাই না। কারণ আর এর ভ্যালু যদি 1 হয়ে যায় তাহলে এই দুটোই আইদার আই স্কোয়ার বা ভি স্কোয়ার, যে কোনো একটা যদি দেখাই তাহলেই আমার হবে। সবাই কি এগ্রি এটার সঙ্গে? জি স্যার। আচ্ছা, এতটুকু যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা এখান থেকে এখন পাওয়ার থেকে আমরা এখন এনার্জিতে যাই। পাওয়ার থেকে এনার্জিতে যাই, আমরা জানি যে কোনো কিছুর এনার্জি বলতে আমরা যে জিনিসটা বুঝি সেটা হলে গিয়ে ওই জিনিসটার মধ্যে যে শক্তিটা আছে, মানে সঞ্চিত যে শক্তিটা আছে সেটা কি পরিমাণ কাজে রূপান্তরিত করতে পারি, ওই জিনিসটাকে আমরা বলি এনার্জি, মানে কোনো কিছুর কাজ করার ক্ষমতা কত, ঠিক আছে। মানে জেনারেলি এনার্জির যে কনসেপ্টটা, এনার্জির যে মাত্রাটা আপনি দেখবেন যে ইউনিটটা, সেটার সঙ্গে আপনার কাজের যে ইউনিট, একই ইউনিট এবং একই মাত্রা ইউজ করা হয়। মানে কোনো একটা কিছুর এনার্জি বলতে আমরা বুঝি যে ওটা দ্বারা কি পরিমাণ কাজ সম্পাদন করা সম্ভব। তো ওখান থেকে আমরা পাওয়ারের সঙ্গে এনার্জির একটা সম্পর্ক খুঁজে পাই। পাওয়ারের সঙ্গে এনার্জির সম্পর্কটা হলে গিয়ে আমরা কোনো কিছু পাওয়ার বলি যে একক সময়ে ওই জিনিসটার যে এনার্জি, ওই জিনিসটাকে আমরা বলি হলে কি ওই জিনিসটার পাওয়ার, ঠিক আছে। পাওয়ার সমান সমান এনার্জি ডিভাইডেড বাই সময়। বা উল্টাভাবে যদি বলি, আমি বলতে পারি যে এনার্জি হলে গিয়ে ওভার দ্য টাইম কোনো একটা জিনিসের যে পাওয়ার ডিসিপেট করে। মনে করেন এই রেজিস্ট্যান্সটা 5 মিনিটের একটা স্প্যানে যেই পরিমাণ পাওয়ার ডিসিপেট করতেছে আমরা বলতে পারি যে 5 মিনিটে ওটার এনার্জি হলে গিয়ে এত, ঠিক আছে। বা যদি পাওয়ার বের করতে চাই তাহলে হলে গিয়ে এনার্জি বের করে ওই যে সময় ধরে আমরা এনার্জিটা বের করছি ওইটাকে যদি সময় দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা ওটা পাওয়ার পেয়ে যাবো, মানে ভাইস ভার্সা, ঠিক আছে। এটা হলো পাওয়ারের সঙ্গে এনার্জির সম্পর্ক। এখন আপনি পাওয়ারের ইকুয়েশনটা জানেন,
পাওয়ারের ইকুয়েশন থেকে আমাদের যদি এনার্জির ইকুয়েশন বের করতে হয় তাহলে আমাদেরকে সিম্পলি কি করতে হবে? E is equal to PT. E equals to PT, মানে আমি যদি সময়ের সাপেক্ষে আমার পাওয়ারের যে ইকুয়েশনটা আছে সেটাকে আমি যদি ইন্টিগ্রেশন করে দিই তাহলেই আমি এনার্জি পেয়ে যাওয়ার কথা আমার। এটার সঙ্গে নিশ্চয়ই সবাই এগ্রি, তাই না? তার মানে মনে করেন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত আমি পুরো সিস্টেমটাকে অবজার্ভ করতেছি এবং ওটার পাওয়ারটা আমার জানা আছে এই টাইম স্প্যানে। আমি জাস্ট সময়ের রেসপেক্টে ওকে ইন্টিগ্রেশন করে দিচ্ছি। যদি ইন্টিগ্রেশনটা আমি কমপ্লিট করি তাহলে আমি ওই জিনিসটার এনার্জি পাবো। বুঝতে পারছেন না? কারো কোনো কোশ্চেন আছে? তাহলে আমি এখানে পিটির ইকুয়েশন মনে করেন যে কোনো একটা বসাইতে পারি, যে আমি একটু আগে দেখছি। আমি মনে করেন ভি স্কোয়ার টি ডিটি এটা বসাইতে পারি, আমি চাইলে আই স্কোয়ার টি ডিটিও বসাইতে পারি, কোনো সমস্যা নেই। এটা হলো কি আমার এনার্জির ইকুয়েশন, ঠিক আছে? এটা হলো কি আমার এনার্জি ইকুয়েশন ফর দ্যাট সার্কিট। আমরা যে একটু আগে যে সার্কিটটা আঁকলাম ওই সার্কিটটার জন্য এনার্জির ইকুয়েশনটা আসবে হলো কি এরকম। এখন মনে করেন এনার্জির ইকুয়েশনটা আমাদের জানা আছে, আমরা কোনো একটা সময়ের ইনস্ট্যান্ট পাওয়ারটাও জানি। পিটি তো হলো কি ইনস্ট্যান্ট পাওয়ার, মানে যে কোনো একটা সময়ের কারেন্ট জানেন, যে কোনো একটা সময়ের ভোল্টেজ জানেন, ওখান থেকে আপনি যে কোনো একটা সময়ের পিটি জানতে পারেন। কিন্তু মনে করেন যে আমাদের এভারেজ পাওয়ার জানা দরকার, মানে ইনস্ট্যান্ট পাওয়ারটা না জানি আমরা একটা সময় ধরে এভারেজ করলাম, ওই এভারেজ পাওয়ারটা বের করলাম। ওই এভারেজ পাওয়ারের যে ইকুয়েশনটা, সেই এভারেজ পাওয়ারের ইকুয়েশনটাকে আমরা লিখতে পারি যে মানে যেই সময় ধরে আমরা পুরা জিনিসটাকে অবজার্ভ করব ওই সময়টা একটু পাওয়ারটা যেটা মেজার করলাম ওই সময় ধরে ওই পাওয়ারটাকে যোগ করে ওই পাওয়ারটাকে আমরা সময় দিয়ে ভাগ করলাম, তাহলেই আমরা ওই জিনিসটার এভারেজ পাওয়ার পেয়ে যাবো। এখন আমরা যদি ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত অবজার্ভ করি তখন কি হবে, যে আপনি কোশ্চেন করতে পারেন যে স্যার এখানে ছিল ইনফিনিটি থেকে ইনফিনিটি, এখানে মাইনাস টি বাই টু থেকে টি বাই টু কেন লিখলেন? তখন আমরা এখানে লিখি যে এটা টি টেন্স টু ইনফিনিটি। এখন আপনি টি টেন্স টু যদি ইনফিনিটি দেন তাহলে তো এখানে ইনফিনিটি হয়ে যাচ্ছে, এখানেও ইনফিনিটি হয়ে যাচ্ছে, আর এখানে 1/ইনফিনিটি হয়ে যাওয়ার কারণে আপনার হয়ে যাচ্ছে 0। এখন আপনি এখানে ডাইরেক্ট ইনফিনিটি লিখতে পারেন না, মানে এখানে যেরকম ডাইরেক্ট ইনফিনিটি ধরে অবজার্ভ করছেন, আপনি যদি এখানে ইনফিনিটি লিখতেন তাহলে কি হতো দেখেন, তাহলে উপরের লিমিট থাকতে ইনফিনিটি, নিচের লিমিট থাকতে ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি, মানে আপনি মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত পাওয়ারটা হিসাব করতেছেন, পাওয়ারগুলো যোগ করছেন, ভাগ করতে হবে কি দিয়ে? তাহলে এভারেজ পাওয়ার বের করতে হলে শুধু জিরো হবে স্যার, মাইনাস ইনফিনিটি আর প্লাস টু ইনফিনিটি ইনফিনিটি যোগ দ্বারা করলে ভাগ জিরো করতে হয়। হবে, তাই না? টু ইনফিনিটি দ্বারা ভাগ করতে হবে। তাহলে মানে আপনি সময় দেখতেছেন যে ইনফিনিটি মাইনাস মাইনাস ইনফিনিটি এই টাইম পর্যন্ত আপনি পুরো জিনিসটাকে অবজার্ভ করতেছেন, তাহলে আপনার টাইম স্প্যান কত? টু ইনফিনিটি না? আপনি যদি 1/2 ইনফিনিটি Yes, করেন sir, তাহলে ইনস্ট্যান্ট জিরো হয়ে যাবে, মানে এখানে আর অন্য কোনো কিছুর অবকাশ থাকবে না, একদম ইনস্ট্যান্ট জিরো হয়ে যাবে না? এই জন্য আমরা এই জিনিসটাকে এরকম ঢং করে লিখি যে 1/t মাইনাস টি বাই টু থেকে টি বাই টু, আর এখানে আমরা ধরে নিই যে টি টেন্স টু ইনফিনিটি, পুরোপুরি ইনফিনিটি না, টেন্স টু ইনফিনিটি। এখন কোনো জায়গায় যদি আপনার ইনফিনিটি বসানোর প্রয়োজন হয়, আপনি যদি ডাইরেক্ট ইনফিনিটি বসায় দেন আপনার সাথে সাথে কিন্তু এভারেজ পাওয়ার কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। আমার কথাটা কি বুঝতে পারছেন? যেটা আমরা একটু পরে দেখবো যে কিছু কিছু ক্ষেত্রে আপনার এভারেজ পাওয়ার 0 আসবে, আসলেই 0 আসবে, আমাদের কিছু করার নেই, মানে ইনফিনিটি হয়ে যাওয়ার কারণে, টেন্স টু ইনফিনিটি হয়ে যাওয়ার কারণে যখনই আপনি এখানে ইনফিনিটি বসাবেন সাথে সাথে 0 চলে আসবে, কিন্তু এটার উপরে আমাদের কোনো হাত নেই। তাহলে এটা হলো কি আমাদের এভারেজ পাওয়ারের ইকুয়েশন, ঠিক আছে? এটা হলো আমাদের এভারেজ পাওয়ারের ইকুয়েশন, আর এটা হলো কি এনার্জি ইকুয়েশন। এই দুইটার উপর ভিত্তি করেই আমরা ডিটারমাইন করব যে কোন সিগন্যালটা এনার্জি সিগন্যাল আর কোন সিগন্যালটা পাওয়ার সিগন্যাল। সবাই কি বুঝতে পারছেন? এখন আমরা যদি এখানে পিটির জায়গায় পরিবর্তন করে আবার এটাকে ভি আকারে লিখি তাহলে আমরা এই জিনিসটাকে লিখতে পারবো 1/t মাইনাস টি বাই টু, আর উপরে হলে গিয়ে টি বাই টু, এখানে ভি স্কোয়ার টি ডিটি, ঠিক আছে? আমরা এইভাবে লিখতে পারবো, সমস্যা নেই। যদি আপনি আই স্কোয়ারেও লিখতে চান আই স্কোয়ারেও দেখাতে পারেন, দুটো একই জিনিসই মিন করে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমরা জানলাম যে এনার্জি সিগন্যাল, এনার্জির ইকুয়েশনটা কিরকম আর পাওয়ারের ইকুয়েশনটা কিরকম। এখন এটা আমরা ডিরাইভ করছি কিসের জন্য? একটা রেজিস্টিভ সার্কিটের জন্য ডিরাইভ করছি, তাই না? কিন্তু পাওয়ার আর এনার্জি তো শুধুমাত্র যে আপনার রেজিস্টিভ সার্কিটে থাকবে এমন না, এটা আপনার কোনো একটা ম্যাগনেটিক সার্কিটেরও থাকতে পারে, কোনো একটা সার্কিট দিয়ে আপনি মেকানিক্যাল কোনো একটা কাজ করতেছেন,
সেটা সিগন্যালটা আপনি যদি ডিটারমাইন করতে চান তাহলে সেখানে আপনার এভারেজ পাওয়ার থাকবে, এনার্জি থাকবে। আমরা যেহেতু ইলেকট্রিক্যাল সিগন্যাল আমাদের আমরা যেহেতু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সেহেতু আমাদের জন্য ইলেকট্রিক্যাল সিগন্যালটা বোঝাটাই সবচেয়ে সহজ, ঠিক আছে? এই জন্য উদাহরণটা সলিমানের বইতেও দেখবেন যে রেজিস্ট্যান্স দিয়েই দেওয়া হয়েছে, নেসো একাডেমির ভিডিওতেও আপনার রেজিস্ট্যান্স দিয়েই দেওয়া হয়েছে। এটা দিয়ে বোঝাটা আমাদের জন্য সহজ, মানে ভি স্কোয়ার আই স্কোয়ার এভাবে করে দেওয়া হয়েছে। কিন্তু এটার মানে এটা না যে এটা কিন্তু ভি স্কোয়ার আর আই স্কোয়ারই হতে হবে, যে কোনো কিছু হতে পারে। ভি স্কোয়ারের জায়গায় আপনার সাউন্ডের অ্যাম্পলিটিউড হতে পারে, অন্য কিছু হতে পারে। তো এই দুটো ইকুয়েশন যদি আমাদের জানা থাকে আমরা খুব সহজে চেক করতে পারি যে কোনো একটা সিগন্যাল কি এনার্জি সিগন্যাল নাকি পাওয়ার সিগন্যাল। তো প্রথমে আমরা শুরু করি এনার্জি সিগন্যাল থেকে। এনার্জি সিগন্যাল থেকে শুরু করার জন্য আমাদেরকে জানতে হবে যে এনার্জি সিগন্যালের বৈশিষ্ট্য কি কি। এনার্জি সিগন্যালের বৈশিষ্ট্য যেটা, এনার্জি সিগন্যালের বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্য যেটা যে এনার্জি সিগন্যালের এনার্জি যেটা, সেই এনার্জিটা হইতে হবে হলে গিয়ে ফাইনাইট। এনার্জির একটা ফাইনাইট ভ্যালু থাকবে। আমরা যে একটু আগে যে ইন্টিগ্রালটা দেখলাম, এই ইন্টিগ্রেশনটা যদি আমরা করি ইন্টিগ্রালটা ইউজ করে, ওই ইন্টিগ্রেশনটার ফলাফল আসবে ফাইনাইট। কিন্তু অন দ্য কন্ট্রারি এটার পাওয়ার কত আসবে? এটার পাওয়ার আসবে ইন 0। ঠিক আছে, এটার এনার্জি হতে হবে ফাইনাইট, কিন্তু ওই সেম সিগন্যালটার পাওয়ার হবে 0। কেন 0 হবে এই জিনিসটা আমরা একটু পরে দেখবো, ঠিক আছে? আগে আমরা একটা উদাহরণ দেখি যে আমরা একটা কোনো একটা সিগন্যালের এনার্জি কিভাবে বের করবো। মনে করেন এরকম একটা সিগন্যাল দেওয়া আছে, এই সিগন্যালটা কি পিরিয়ডিক নাকি অ্যাপিরিয়ডিক? স্যার অ্যাপিরিয়ডিক, আর কোনোটা Aperiodic। মানে আর শুরু হয়নি কোনো। আমাদের কাছে আর কোনো ইনস্ট্যান্স নাই, সো আমরা বলতে পারতেছি না এটা পিরিয়ডিক নাকি, সো আমরা ধরে নিব এটা অ্যাপিরিয়ডিক। ঠিক আছে, তো আমরা এটার জন্য যদি এনার্জিটা ক্যালকুলেট করতে চাই, এনার্জির ইকুয়েশনটা আমরা একটু আগে কি দেখছিলাম যে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, এরপরে হলো গিয়ে আমরা পাওয়ারটা নিব আর সময়ের সাপেক্ষে ওই পাওয়ারটাকে ইন্টিগ্রেশন করে দেব। ঠিক আছে, এখন আমরা যদি এইটার পাওয়ারটা যদি বের করতে চাই তাহলে সিম্পলি আমরা একটু আগে যেটা দেখলাম এখানে আমরা এক্সটি যেটা ইকুয়েশনটা ছিল ওই ইকুয়েশনটার ভ্যালুটাকে আমরা স্কোয়ার করে দিব। ঠিক আছে, স্কোয়ার করে ডিটি করে দিব। তো এখন যদি এটাকে স্কোয়ার যদি করে দিই আমরা, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটির মধ্যে এক্স এর ভ্যালু শুধু কোথায় কোথায় এক্সিস্ট করে? 0 থেকে 2 পর্যন্ত। এক্স্যাক্টলি। সো আমি আপনাদের সুবিধার জন্য তিনটা ভাগে ভাগ করে দেখাই, কিন্তু আপনারা 0 থেকে 2 ও করতে পারেন, মানে জাস্ট বোঝার সুবিধার জন্য আমি এই তিনটা লিমিট করলাম। একটা হলো মাইনাস ইনফিনিটি থেকে 0, একটা হলো 0 থেকে 2, আর একটা হলো গিয়ে 2 থেকে প্লাস ইনফিনিটি। এখন মাইনাস ইনফিনিটি থেকে 0 মানে এই রিজিয়নে আপনার ফাংশনটার ভ্যালু 0, তাই না? প্লাস আর 0 থেকে 2 তে আমার ভ্যালু হলো গিয়ে 4, তাই না? 4 স্কয়ার ডিটি, আর এখানেও 0। তার মানে আমাদের অ্যাকচুয়ালি শুধু এক্সিস্ট করবে কোনটা? 0 থেকে 2, শুধু এতটুকু এক্সিস্ট করবে। ঠিক আছে, তাহলে আমাদের এই ইন্টিগ্রালটার রেজাল্ট কি আসবে? আমাদের ইন্টিগ্রালটার রেজাল্ট আসবে হলো গিয়ে 0 থেকে 2 4 4 16 ডিটি। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে কি আসবে আমার? 16 গুণ টি 2 minus 0, 02, তাহলে 2 - 0 হলে আলটিমেটলি আসবে 32। 32। এই জিনিসটা আমরা আরো সহজে কিভাবে করতে পারি? আরো সহজে করতে পারি, আমরা জানি যে ইন্টিগ্রেশন মানে কোন একটা সিগন্যালের আন্ডারলাইং ক্ষেত্রফল। হ্যাঁ, কোন একটা জায়গার আন্ডারলাইং ক্ষেত্রফল। তা আন্ডারলাইং ক্ষেত্রফল বের করতে হলে আমাদের কি করতে হয়? বলুন তো। ওখানে ক্ষেত্রফলের সূত্র বসালে হয়ে যাবে। হ্যাঁ, ক্ষেত্রফলের সূত্র বসালে চলবে। মানে হলো কি আপনার 4 4 এ ও না না না, দাঁড়ান, সমস্যা আছে। এখানে তো আপনি স্কোয়ার করতেছেন পুরো ভ্যালুটাকে, তাই না? স্যার এখানে যে ইন্টিগ্রেশনের তিনটা ভাগে ডিভাইড করলেন এটা একটু এটা হবে না না, এখানে তিনটা ভাগে বিভক্ত করছি, এই জিনিসটাতে কি কোশ্চেন আপনার? আমি বুঝিনি। 0 4 এর স্কয়ার আর 0টা যে আসলো এটা স্যার 3 আর 4 মানে এখানে 3 না 0 4 এই যে তিনটা ভাগে আমি কোন ভ্যালুটা ধরে মানে তিনটা ভাগে ভাগ করলাম এটা ও, বুঝতে আর পারলাম না তিনটা ভাগে ভাগ করার দরকার নেই আসলে। মানে আমি জাস্ট এখানে দেখাতে চাইছি যে আপনার এই ভ্যালুটা কোথা থেকে কোথায় এক্সিস্ট করে। ভ্যালুটা আমাদের এক্সিস্ট করে শুধুমাত্র আপনার 0 থেকে 2 এর 0 ভিতর থেকে 2 তে। তার মানে 0 থেকে 2 তে আমি 4 ভ্যালু পাবো, এক্স টির ভ্যালু, তাই না? তাহলে 4 কে যদি আমরা স্কোয়ার করে দিই হ্যাঁ স্যার তাহলে তো আমাদের এক্স টি স্কোয়ারটা আমাদের বের হয়ে যাবে, তাই না?
আর বাকি দুটো জায়গাতে আমরা ঠিক জিরো আছে, পাবো, এই জন্য আমি স্যার। 3 এখন ভাগে ভাগ করে দেখছি, এখন বুঝছেন? স্যার এটা বাকি দুইটা জায়গাতে স্যার আমরা তো 0 থেকে 2 পর্যন্ত পাচ্ছি, তাহলে কিন্তু- দুইবার কেন 0 লিখলাম? এখানে জিরো আর এখানে জিরো কেন লিখলাম? এটা হ্যাঁ জাস্ট স্যার, আপনাদের বোঝার দুইবার সুবিধার কেন জন্য, লিখলাম? এটা বোঝার সুবিধার জন্য যে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি লিমিট, কিন্তু আমরা ভ্যালু কিন্তু পাইতেছি একটা ফাইনাইট রেঞ্জে, আমাদের ভ্যালু কিন্তু ইনফাইনাইট না। কারণ আপনার যদি এই জিনিসটা যদি অ্যাপিরিয়ডিক না হয়ে, যদি এই জিনিসটা পিরিয়ডিক হইতো, একটা জিনিস একটু চিন্তা করে দেখেন, এই জিনিসটা যদি অ্যাপিরিয়ডিক না হয়ে এই জিনিসটা যদি পিরিয়ডিক হইতো, তাহলে এটা কি ইনফিনিটি পর্যন্ত চলতেই থাকতো না? জি স্যার। জি স্যার, কিন্তু এই জিনিসটা অ্যাপিরিয়ডিক তখন হওয়াতে, অনেকগুলো ইন্টিগ্রেশন করতে হতো। হ্যাঁ, এটা অ্যাপিরিয়ডিক হওয়াতে আমরা আমাদের কাছে এটার একটা ফাইনাইট রেঞ্জে এটার একটা ভ্যালু আছে, তাই না? তো আমাদের ওই ফাইনাইট রেঞ্জটা আমরা বসাইলাম, আর বাকি জায়গাতে যে জিরো হবে এটা জাস্ট আপনাদের উদাহরণ দেওয়ার জন্য দেখাইছি, মানে বোঝানোর জন্য দেখাইছি, ঠিক আছে? কিন্তু পরীক্ষার সময় আপনি লিখবেন এতটুকুই, পরীক্ষার সময় এগুলি লিখবেন না, পরীক্ষার সময় আপনি এতটুকুই লিখবেন। আচ্ছা, যেটা বলতেছিলাম যে ক্ষেত্রফলটা কেমনে স্যার বের এখন করব? স্যার, স্যার যে ক্ষেত্রে স্যার এখানে যেমন হচ্ছে 0 থেকে 2 আছে, তো আমরা ধরলাম স্যার 1 থেকে 4 আছে, ধরলেন তাহলে স্যার এই যে 4 এর জায়গায় তো স্যার মানে তখন 16 এর স্কয়ার দিতাম। 1 থেকে 4 কেন ধরবেন আপনি? মানে এখানে তো 1, এই জায়গায় 1, এই জায়গায় 4, 1 থেকে 4 কেন ধরবেন? এটা একটু তার উইয়ার্ড মানে রেঞ্জ আমার না? নিচের লিমিটটা সবসময় কি 0 থেকে শুরু হতে হবে? মানে যেখান থেকে আপনার ভ্যালু আছে ওইখান থেকে ধরতে হবে। মনে করেন এই জিনিসটা এখানে থাকতো, মনে করেন এটা 3 এটা 5, তখন আপনি 3 থেকে 5 হ্যাঁ স্যার, ধরতেন। তো এখন 3 থেকে 5 আছে, তখন আমরা কি করতাম স্যার? তখন ইন্টিগ্রেশনের জায়গাটাতে যদি নিচের এখন- লিমিট ধরবেন 3, উপরের লিমিট জি ধরবেন স্যার। 5। আর মনে করেন দুইটাই আছে, এটাও আছে এটাও আছে, তখন আপনি কি করবেন? একটা ইন্টিগ্রেশন লিখবেন 0 থেকে 2, আরেকটা ইন্টিগ্রেশন লিখবেন 3 থেকে 5, তারপর দুইটার যে ইন্টিগ্রেশনটা আসবে এটা যোগ করে দিবেন। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, জি স্যার। তো এখন যেটা বলতেছিলাম যে আন্ডারলাইং ক্ষেত্রফলটা বের করলেই তো আমরা ইন্টিগ্রেশনের রেজাল্ট পেয়ে যাবো। তো আন্ডারলাইং ক্ষেত্রফলটা কি হবে? আমাদের ইকুয়েশন হলো কি xt স্কয়ার। তা আমরা যদি এটা কি স্কয়ার করি, স্কয়ার করলে কত পাবো? 16 পাবো না? তা 16 আর 2 দিয়ে যদি গুণ করে দিই তাহলে এই পুরো ক্ষেত্রের জি স্যার। ক্ষেত্রফল কত আসবে? 32ই আসবে, ঠিক আছে? তো আপনারা অল্টারনেটিভ দুইভাবেই করতে পারেন। আপনাদের মনে করেন একটা ত্রিভুজ আছে, আপনাদের পরীক্ষাতে মনে করেন একটা ত্রিভুজ আছে, এখন ত্রিভুজেরটা কেমনে বের করবেন? ত্রিভুজের তো আপনি সিম্পলি এত সহজে করতে পারবেন না ইন্টিগ্রেশন করে। তখন আপনারা যদি চান আপনারা ওই ভ্যালুগুলোকে করে দিয়ে স্কোয়ার করে দিয়ে, যদি আপনাদের ভ্যালু ইন্ডিভিজুয়াল ভ্যালু দেওয়া থাকে তখন স্কোয়ার করে দিলে আপনারা চাইলে ওখান থেকে করতে পারেন, সমস্যা নেই। আমি নিজে করিনি, আপনারা প্র্যাকটিস করে দেখতে পারেন। ত্রিভুজের ক্ষেত্রে আপনার হয়তো ক্ষেত্রফল বের করে বেশি সুবিধা হবে, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা করে হয়তো বেশি সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, তো এখানে যেটা বলতেছিলাম, তাহলে আমরা এখানে একটা এনার্জির ফাইনাইট একটা ভ্যালু পেলাম। ইন্টারেস্টিং ব্যাপার যেটা, যে এনার্জিটা আমাদের, যদিও আমাদের ইন্টিগ্রালটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, কিন্তু আমরা এনার্জির একটা ফাইনাইট ভ্যালু পাচ্ছি। তাহলে এটার সিগনিফিকেন্সটা কি? এটা যে একটা ফাইনাইট ভ্যালু পাচ্ছি, এটার সিগনিফিকেন্সটা হলো কি, আপনি এখন যখন পাওয়ারের ক্যালকুলেশন করতে যাবেন, একটা ফাইনাইট একটা ভ্যালুকে আপনি যদি ইনফিনিটি একটা রেঞ্জে ডিস্ট্রিবিউট করে দেন, তাহলে এভারেজ ভ্যালুটা আপনার কিরকম আসবে? এই যে মনে করেন যে একটা ফাইনাইট একটা ভ্যালু পাইলেন আপনি 32, এই 32কে আপনি যদি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি একটা রেঞ্জে আপনি যদি ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দেন, এভারেজ পাওয়ার মানে তো সেটাই যে এনার্জিটাকে আপনি ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দিবেন, ঠিক আছে? তাহলে আপনার প্রত্যেকটা পয়েন্টে পাওয়ারের ভ্যালু কত আসবে? পাওয়ার মানে হলো গিয়ে এনার্জি ডিভাইডেড বাই টাইম, এটা আমার টাইমের রেঞ্জ, ঠিক আছে? তো মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটিকে আপনি যদি একটা সসীম একটা জিনিসকে অসীম একটা জায়গায় যদি ছড়ায় দেওয়ার চেষ্টা করেন, তাহলে প্রত্যেকে ভাগে কতটুকু করে পাবে? এটা কিন্তু খুব ট্রিকি কোশ্চেন না। মনে করেন আপনার কাছে একটা কমলা আছে, ঠিক আছে? একটা কমলাকে আমি যদি বাংলাদেশের পুরো জনগোষ্ঠীর মধ্যে ভাগ করে দিতে পারি, তাহলে প্রত্যেকে কয়টা করে কমলা, কতটুকু করে কমলা পাবে? তাহলে জিরোর কাছে 0.0000 সামথিং স্যার। হ্যাঁ, মানে স্যার 10 to স্যার 0 কমলাকে স্যার যোগ বানাতে হ্যাঁ, কি করবেন কমলা দিয়ে? গেল। আচ্ছা, যেটাই হোক, তাহলে মানে প্রত্যেকে বলা যায় যে কেউ কমলাই পাবে না। একটা কমলা যদি আপনি 7 কোটি মানুষ 18 কোটি মানুষের মধ্যে ভাগ করে দেন, তাহলে মোটামুটি প্রত্যেকটা পয়েন্টে আমরা ধরতে পারি
জিরো থাকবে, ঠিক আছে। তো একটা সসীম একটা এনার্জিকে আপনি যদি অসীম একটা রেঞ্জে ভাগ করে দেন, তো বাই ডিফল্ট আপনার পাওয়ার আসবে জিরো। তার মানে কোনো একটা জিনিসের আপনি যদি ফাইনাইট এনার্জি পান, আপনি ধরেই নিতে পারেন যে ওই জিনিসটার পাওয়ার হবে হলো গিয়ে জিরো। আমার কথাটা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার। কিন্তু পরীক্ষার সময় এত সহজ আপনি নাম্বার পাবেন না। পরীক্ষার সময় আপনাকে যেটা করতে হবে, আপনাকে এভারেজ পাওয়ারের, একটু আগে আমরা যে ইকুয়েশনটা দেখলাম এভারেজ পাওয়ারের ইকুয়েশনটা, ওই এভারেজ পাওয়ারের ইকুয়েশনটা লিখতে হবে। যে এভারেজ পাওয়ারের ইকুয়েশনটা কি, যে আমার ফাংশনটা হলো গিয়ে এভারেজ পি পি, মানে ফাংশনটা পাওয়ারেরই ফাংশন, পাওয়ার হলে কি পাওয়ারের ফাংশন, সেই জিনিসটা আমার ইকুয়েশন হলে কি লিমিট টি টেন্ডস টু ইনফিনিটি 1/t মাইনাস t/2 ভিতরে পিটি ডিটি, মানে আমি সময়ের রেসপেক্টে পাওয়ারটার এভারেজ বের করতেছি, ঠিক আছে। এখন আপনার এখানে যখন পিটির ভ্যালুটা যখন একটা সসীম একটা ভ্যালু, আপনি যখন এখানে লিমিট টি এর ভ্যালু যখন ইনফিনিটি বসাই দিবেন, তখন এটা অটোমেটিক সসীম ভ্যালুটা যদি থাকে, এই সসীম ভ্যালুটাও আপনার জিরো হয়ে যাবে। পিটি ডিটি এই জিনিসটা অটোমেটিক আপনি জিরো লিখে দিতে পারেন। বুঝতে পারছেন? বা পরীক্ষার সময় আপনি যেটা লিখতে পারেন যে লিমিট আপনার টি টেন্ডস টু ইনফিনিটি, আমি আমার ইকুয়েশন জানি হলে কি E/T, যেহেতু আমার এনার্জির ভ্যালু হলে কি ফাইনাইট এবং টি হলে কি ইনফাইনাইট, এটা হলে কি ফাইনাইট ভ্যালু একটা, আর এটা হলে কি ইনফিনিটি, এই জন্য আমার এটার ভ্যালু জিরোই আসবে। তো এই জিনিসটা লিখলেও হবে যে পি সমান সমান লিমিট টি টেন্ডস টু ইনফিনিটি E/T, যেহেতু আমার টি ইনফিনিটি আর ই ফাইনাইট সমান সমান জিরো, তার মানে এটা একটা এনার্জি সিগন্যাল। কারো কি কোনো কোশ্চেন আছে? স্যার এটা যে এনার্জি সিগন্যাল সেটা ডিফাইন করার ওয়েটা যদি আরেকবার বলে দিতেন। প্রথম শর্ত হলে কি আপনার এনার্জি ফাইনাইট হতে হবে। আপনার যে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটির যে ইন্টিগ্রালটা আছে ওটা সলভ করে আপনার ফলাফল ফাইনাইট আসতে হবে, ঠিক আছে। আর 2 নম্বর যেটা, আপনার যেহেতু ফাইনাইট ভ্যালু আসবে ওখানে, তার মানে বাই ডিফল্ট আপনার পাওয়ারটা আসবে হলে কি জিরো। তো পাওয়ারটা যখন জিরো আসবে তখন আমরা ধরেই নিতে পারবো যে এই জিনিসটা একটা এনার্জি সিগন্যাল, মানে ওর এনার্জি সসীম কিন্তু পাওয়ার জিরো। ওকে স্যার। ঠিক আছে, তাহলে এখান থেকে আপনারা খুব সহজে অনুমান করতে পারতেছেন পাওয়ার সিগন্যালটা কি হবে। আপনারা কি বলতে পারবেন পাওয়ার সিগন্যালটা কি হবে? পাওয়ার সিগন্যালে স্যার হচ্ছে এনার্জিটা জিরো হবে। পাওয়ার ফাইনাইট থাকবে, এটা ফর শিওর, কোনো সন্দেহ নেই। পাওয়ার ফাইনাইট থাকবে, এনার্জিটা কি হবে এটা আমরা দেখব, ঠিক আছে। এনার্জিটা কি হবে আমরা দেখব। মনে করেন পাওয়ার ফাইনাইট আছে আপনার, ঠিক আছে, এই ভ্যালুটা আমার ফাইনাইট, পাওয়ারের ভ্যালুটা আমার ফাইনাইট, ঠিক আছে। তাই আমরা এখন বের করবো যে এনার্জিটা কিরকম হবে, সেটাই তো। তাহলে আমি পাওয়ারের যে ফাইনাইট ভ্যালুটা এটা এখানে লিখলাম, পাওয়ারটা ফাইনাইট। আর এখান থেকে যদি আমরা এনার্জিকে বের করতে চাই তাহলে আমাদের পাওয়ারকে সময় দিয়ে গুণ করতে হবে, তাই না। এনার্জি পাওয়ার জন্য পাওয়ারকে আমাদের সময় দিয়ে গুণ করতে হবে। এখন সময়ের লিমিট কত ছিল? টেন্ডস টু ইনফিনিটি। মাইনাস t/2 থেকে t/2। হ্যাঁ মানে হ্যাঁ অবশ্যই মাইনাস t/2 থেকে প্লাস t/2, কিন্তু আমরা ধরেই নিয়েছিলাম যে সময়টা হলে কি ইনফিনিটি। মানে ইনফিনিটি কথাটার অর্থ কি এখানে, মানে আমি ইনফাইনাইট টাইম ধরে সিগন্যালটাকে অবজার্ভ করতেছি, বুঝতে পারছেন। এখন কোন একটা জিনিসের যদি ফাইনাইট পাওয়ার থাকে এবং আপনি যদি এটাকে ইনফাইনাইট সময় দিয়ে গুণ করে দেন, এটার ফলাফল কি আসবে? জিরো। ইনফিনিটি। কোনো কিছুকে আপনি যদি ইনফিনিটি দিয়ে গুণ করেন ফলাফল কি আসে? ইনফিনিটি। তাহলে আমরা ধরবো যে এটা এনার্জি ইনফিনিটি। এখন এই জিনিসটা তো জাস্ট অঙ্কের খাতিরে বললাম, আপনারা ফিজিক্যালি কিভাবে বুঝবেন। এখন আমরা একটু আগে যে কমলার জিনিসটা চিন্তা করলাম, কমলার জিনিসটা দিয়ে যদি আপনি চিন্তা করেন তাহলে মানে আমরা এভারেজটাকে বলতেছি হলে কি পাওয়ার, ঠিক আছে। এভারেজটাকে বলতেছি হলে কি পাওয়ার, যে ওভার দ্য টাইম আপনার যেই পরিমাণ এনার্জি আপনি খরচ করতেছেন সেটার আমরা যদি একটা মোটামুটি একটা এভারেজ ভ্যালু যদি বের করি তাহলে ওই জিনিসটাকে আমরা বলতেছি হলে কি এভারেজ পাওয়ার, ঠিক আছে। তো এখন মনে করেন সবার কাছে আপনি একটা করে কমলা দিয়েছেন, ঠিক আছে। বাংলাদেশের সব মানুষকে আপনি একটা করে কমলা দিয়েছেন। বাংলাদেশে টোটাল মানুষ আছে 18 কোটি। 18 কোটি কমলাকে আপনাকে যদি আমি গুনতে দিই যে 18 কোটি কমলা, 18 crore কমলা যদি গুনে আমাকে দেখো, আপনার কয়দিন সময় লাগবে 18 কোটি কমলা গুনতে?
হিসেব নেই স্যার। হিসাব নেই, অনেক লম্বা সময় লাগবে। তাহলে আমরা তখন বলতে পারি যে আমার 1 সেকেন্ড লাগবে। কেমনে? আপনি জানেন না তো পপুলেশন কত, পপুলেশন তো 18 কোটির কাছাকাছি, আমি তো এক্স্যাক্টলি বলিনি পপুলেশন কত। 1 সেকেন্ড কেমনে লাগবে আপনার? আচ্ছা যেটাই হোক, ইন এনি কেস মানে তখন আমরা ধরে নিতে পারি যে আমার কমলার সংখ্যা অসীম। যেহেতু প্রত্যেকেই একটা করে ফাইনাইট ভ্যালু পাইছে, সেহেতু আমরা ধরে নিতে পারি যে টোটাল জিনিসটা অসীম। তাহলে এখন একটা জিনিস চিন্তা করেন যে সময়ের স্কেলে -ইনফিনিটি থেকে ইনফিনিটি প্রত্যেকটা জায়গাতেই আপনার একটা ফাইনাইট এভারেজ পাওয়ার আছে, সবগুলো জায়গাতেই আপনার একটা ফাইনাইট এভারেজ পাওয়ার আছে। এখন আপনি -ইনফিনিটি থেকে ইনফিনিটিতে যদি এই পাওয়ারটাকে করেন, অ্যাকুমুলেট করেন, এটা এনার্জিটা যদি হিসাব করতে চান, মানে এনার্জিটা মানে কি? এনার্জিটা মানে জাস্ট পাওয়ার গুণ টাইম, তাই না? টাইমটা যদি ইনফিনিটি হয়, ইনফিনিটি টাইম ধরে আপনি একটা ফাইনাইট পাওয়ার হিসাব করার চেষ্টা করতেছেন, অ্যাকুমুলেট করতেছেন, তাহলে এটার অ্যাকুমুলেশনের ফলাফল কি হবে? অবশ্যই ইনফিনিটি হবে। তার মানে কোনো একটা সিগন্যালের যদি একটা ফাইনাইট পাওয়ার থাকে তাহলে এটার এনার্জি অবশ্যই ইনফিনিটি হবে। কারণ একটু আগে আমরা দেখলাম যে এভারেজ পাওয়ার 0-র বেশি পাওয়াটা কত কঠিন। এভারেজ পাওয়ারটা 0-র বেশি পাওয়ার জন্য আপনার পাওয়ারের ভ্যালুটা অনেক হাই হতে হবে, সরি এনার্জির পাওয়ারটা অনেক হাই হতে হবে। সো অনেক হাই মানে আমরা ধরেই নিতে পারি এই জিনিসটা অলমোস্ট ইনফিনিটি। বললাম না ইনফিনিটি একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, মানে ইনফিনিটির আসলে আসলে যে জিনিসটা কি এটা আমাদের পক্ষে বোঝা অনেক কঠিন। আমরা ধরে নিই যে জিনিসটা মাপা কঠিন, জানা কঠিন, সেই জিনিসটাকে আমরা জেনারেলি ধরে নিই যে এই জিনিসটা ইনফিনিটি। এখন তাহলে আমরা কিভাবে জিনিসটা দেখতে পারি, একটা উদাহরণ দিয়ে দেখি যে এই জিনিসটা কি পাওয়ার সিগন্যাল নাকি এনার্জি সিগন্যাল, এই জিনিসটা আমরা কিভাবে ডিস্টিংগুইশ করতে পারি। মনে করেন আগের যে উদাহরণটা, ওই উদাহরণের মধ্যে সিমিলার একটা উদাহরণ আছে, জাস্ট পার্থক্য হলে কি এই সিগন্যালটা পিরিয়ডিক, আগের সিগন্যালটা ছিল কি অ্যাপিরিয়ডিক, আমাদের নতুন এখন সিগন্যালটা হলো কি পিরিয়ডিক। ঠিক আছে, এই পিরিয়ডিক সিগন্যালের একটা নির্দিষ্ট অ্যামপ্লিটিউড আছে এবং এখানে পিরিয়ডটা আপনারা দেখতে পারতেছেন, এই লেন্থটাকে আমরা ধরে নিলাম যে এটার পিরিয়ড। এখন এই সিগন্যালটা আপনাদেরকে পরীক্ষায় দিয়ে জিজ্ঞেস করা হয়েছে এটা কি এনার্জি সিগন্যাল নাকি পাওয়ার সিগন্যাল। তাহলে খুবই ভালো কথা, তাহলে চলেন এটার পাওয়ারটা আমরা হিসাব করি। এনার্জিটা হিসাব করার ইকুয়েশন আপনারা জানেন, পাওয়ারটা হিসাব করার ইকুয়েশন আপনারা জানেন। তাহলে যেহেতু এটা একটা পিরিয়ডিক সিগন্যাল, তাহলে আমরা এটাকে একটা পিরিয়ডে ফার্স্টে অবজার্ভ করি, তারপরে আমরা এই জিনিসটাকে আস্তে আস্তে -ইনফিনিটি থেকে ইনফিনিটিতে এক্সপান্ড করতে পারবো, সমস্যা নেই কোনো। স্কোয়ার ডিটি। তাহলে এখন এখানে যদি আমরা এই জিনিসটাকে যদি একটু সামান্য একটু মডিফাই করে নিই, মডিফাই করে নিলে আমরা এই জিনিসটাকে লিখতে পারি যে 1/t0, পিরিয়ডটা ঠিকই থাকবে, কিন্তু আমার x এর ভ্যালু কোথা থেকে কোথা পর্যন্ত থাকবে? x এর ভ্যালুটা কোথা থেকে কোথা স্যার আমরা পর্যন্ত যদি থাকবে? হচ্ছে এটা তো হচ্ছে ওই যে 0 থেকে t0 পর্যন্ত, 0 থেকে t0/2 পর্যন্ত, মানে পিরিয়ডটা কিন্তু t0, কিন্তু আপনি ভ্যালু কিন্তু পাইতেছেন t0/2 পর্যন্ত, বাকিটা সময় তো 0, তাই না? ওকে স্যার। ওকে মানে কি বুঝছেন? মানে এই স্যার t0 যেহেতু এটা হাফ যদি একটা পিরিয়ডে ভ্যালু হাফ, পাচ্ছি এইজন্য হ্যাঁ দিয়ে হ্যাঁ, ভাগ করা। তার মানে এখানে এই পর্যন্ত পাচ্ছেন a0, এখানে গিয়ে কিন্তু হয়ে যাচ্ছে 0, তাই না? তো ওখানে আপনি যদি ইন্টিগ্রাল করেন xt² এর ভ্যালু তো 0ই আসবে, তাই না? তাহলে এই t0/2 এই রেঞ্জে আমার xt এর ভ্যালু কত? a0 dt। কার কোনো সমস্যা আছে এটাতে? থাকার কথা না, কারণ a0 কে যদি আমরা স্কোয়ার করে দিই a0 স্কোয়ার পাবো, তাই না? তাহলে এই জিনিসটাকে যদি আমরা ইন্টিগ্রেশন কমপ্লিট করি, আমাদের কমপ্লিট করার পরে এটার ভ্যালুটা আসবে হলো কি এরকম, a0 স্কোয়ার বাইরে চলে আসবে, আর ভিতরে আমার t এর জায়গায় থাকবে হলো কি লিমিট থাকবে হলো কি 0 to t0/2, যেটাকে যদি আমরা সমাধান করি তাহলে আমাদের রেজাল্ট আসবে হলো কি 1/t0 a0 স্কোয়ার t0/2, t0 কাটা, তাহলে আমাদের এখানে পাওয়ারটা কি আসতেছে? যে কোনো একটা a স্কয়ার ফাইনাইট পাওয়ার আসতেছে একটা, তাই না? a0 স্কয়ার মানে একটা নির্দিষ্ট পিরিয়ডিক রেঞ্জে আমার একটা ফাইনাইট পাওয়ার আসতেছে, এভারেজ পাওয়ার। এটা কিন্তু এভারেজ পাওয়ার, বুঝতে পারছেন? তো এভারেজ পাওয়ার বের করার ক্ষেত্রে আমরা পিরিয়ডিক সিগন্যালে একটা অ্যাডভান্টেজ পেলাম। কি অ্যাডভান্টেজ পেলাম? আমরা শুধুমাত্র একটা পিরিয়ডের জন্য যদি আমরা এভারেজ পাওয়ার বের করি, এখানে যতটুকু এভারেজ পাওয়ার থাকবে, এখানে কি এভারেজ পাওয়ার চেঞ্জ হবে? হবে না। এখানে কি এভারেজ পাওয়ার চেঞ্জ হবে?
হবে আচ্ছা না, মানে এভারেজ পাওয়ার সবগুলোতে সেম হবে। সেম থাকবে যেহেতু এটা পিরিয়ড মেনটেন করে চলতেছে। তো আপনি যদি এভারেজ যে কোনো একটা পিরিয়ডে বের করেন, সেটা তো পুরো পিরিয়ড পুরো সিগন্যালটার জন্যই অ্যাপ্লিকেবল হবে। আপনি মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটিও যদি এটা নেন, এটা যদি মানে মাইনাস টি/2 থেকে টি/2 পর্যন্ত না দেখে ইনফিনিটি থেকে ইনফিনিটিও যদি দেখেন, তারপরেও কিন্তু আলটিমেটলি আপনার রেজাল্ট এটাই আসবে, এভারেজ কিন্তু সেমই থাকবে। বুঝতে পারছেন সবাই? এখন জি এই স্যার। জিনিসটা যদি আমি পাওয়ার বের এই এনার্জিটা যদি বের করতে চাই, তাহলে আমরা কি জানি যে এনার্জি সমান সমান হলে গিয়ে পাওয়ার গুণ টাইম, তাই না? যেখানে আমরা বলেই দিচ্ছি যে লিমিট টাইম টেন্ডস টু ইনফিনিটি। কারণ আমার এনার্জি সূত্রটা কি? এনার্জি সূত্রটা আমার ছিল লিখে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এক্স টি হোল স্কোয়ার ডিটি, তাই না? মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি টোটাল পাওয়ারটাকে আমরা দেখব, ঠিক আছে? টোটাল পাওয়ারটাকে আমরা দেখব। এখন এখানে আপনি যদি টি এর ভ্যালু যদি এখানে যদি মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি বসায় দেন, তাহলে দেখেন কি আসে। আমি আবার একটু পরিষ্কার করে লিখি যে আমরা এনার্জির ইকুয়েশনটা জানি যে ই সমান সমান মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এক্স টি হোল স্কোয়ার ডিটি, ঠিক আছে? তাহলে আমাদের এখানে এক্স টির ভ্যালু আমরা কত দূর পর্যন্ত পাবো বলেন তো? এরকম এ নট স্কোয়ার জিরো, এ নট স্কোয়ার জিরো, এ নট স্কোয়ার জিরো, এরকম তো পুরা ইনফিনিটি রেঞ্জটাতেই আমরা কিন্তু পাবো, তাই না? জি আমরা এখানে তাহলে এ নট স্কোয়ারটা পুরো ইনফিনিটি রেঞ্জে যদি আমরা পাই, এই জিনিসটাকে আসলে এভাবে দেখানোটা অনেক কঠিন। মানে পিরিয়ডিক সিগন্যাল তো, পিরিয়ডিক সিগন্যাল কিভাবে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি দেখানো অনেক কঠিন। আমি এটা কিভাবে লিখতে পারি দাঁড়ান চিন্তা করি। মনে করেন লিমিট টি টেন্ডস টু ইনফিনিটি লিখলাম, আর এখানে লিখলাম হলো গিয়ে মাইনাস টি/2, আর এখানে লিখলাম হলো গিয়ে টি/2, ঠিক আছে? একই কথাই কিন্তু, বুঝছেন নিশ্চয়ই আপনারা? যেখানে যদি ইনফিনিটি বসাই দিই আমরা, এই মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পাবো আমরা। তাহলে এখানে একটা নির্দিষ্ট ভ্যালু আসবে, এটা এ নট স্কোয়ার আসবে না, এ নট স্কোয়ার সরি, এখানে এই রেঞ্জের মধ্যে যদি আমরা দেখি, তাহলে এই রেঞ্জের মধ্যে আমাদের হলে গিয়ে 0 থেকে t02 তে আমার আসবে হলে গিয়ে এ নট স্কোয়ার। এ নট স্কোয়ার যদি বসাই আমরা, এ নট স্কোয়ার এখানে আসবে হলে গিয়ে ডিটি। তারপরে যদি সিমিলারলি যদি আমরা এই জিনিসটাকে সলভ করি, আমাদের টি নট রেঞ্জে এখানে উত্তর আসবে হলে গিয়ে কত আসবে বলুন তো? লাস্ট পর্যন্ত কত জানি দেখছিলাম আমরা? এ নট স্কোয়ার টি নট বাই 2, তাই না? 2 এ নট স্কোয়ার টি নট বাই 2। সো টি নট বাই 2 এর জায়গায় আমরা যদি টিটাকে যদি ইনফিনিটির মতো ধরি বা ইনফিনিটির কাছাকাছি ধরি, তখন আমাদের এই টোটাল জিনিসটা চলে আসবে হলে কি ইনফিনিটি। কিন্তু এখানে টি নট জিনিসটাকে আমি ইনফিনিটি কিভাবে ধরবো? না, পিরিয়ডিক সিগন্যাল কিভাবে দেখানো যাবে স্যার না। আমরা টি নটকে তো ইনফিনিটি ধরতে পারি না। না না, ধরতে পারি না তো, কারণ এটা তো পিরিয়ডিক সিগন্যাল, একটা নির্দিষ্ট পিরিয়ডিসিটি আছে, এটাকে তো আমরা চাইলে ইনফিনিটি ধরতে পারি না। তো সেই ক্ষেত্রে মানে জাস্ট এভাবে করলে হবে না, অঙ্কটা এভাবে করলে হবে না। আপনাকে এই ইকুয়েশন দিয়েই দেখাইতে হবে যে ই সমান সমান লিমিট টেন্ডস টু ইনফিনিটি পি গুণ টি, ওইভাবে করলে হবে না। তো এখানে যেহেতু টি ইনফিনিটি, সেহেতু আপনার টোটাল রেজাল্ট আসবে ইনফিনিটি। ওই জিনিসটার কথা ভুলে যান যেটা দেখেছি আমি, জাস্ট এটা পুরো দেখার চেষ্টা করছি। না, ওইভাবে করলে হবে না। আপনার এখানে ইনফিনিটি দিয়ে গুণ করে যদি দেন, মানে ওভার দ্য টাইম আপনি যদি হিসাব করেন অ্যাকুমুলেট করে করে, তখন দেখবেন যে এনার্জিটা অলমোস্ট ইনফিনিটি চলে আসবে। তো এনার্জি সিগন্যাল আর পাওয়ার সিগন্যাল এই কথাটার সিগনিফিকেন্স কি? যে আমরা কোনো একটা সিগন্যালকে বলতেছি এনার্জি সিগন্যাল, কোনো একটা সিগন্যালকে বলতেছি পাওয়ার সিগন্যাল, বেসড অন হোয়াট? বেসড অন হলে গিয়ে ওইটার স্কোয়ার, ওই সিগন্যালটার স্কোয়ার যদি করি, তারপর যদি ইন্টিগ্রেশন করি, এই ইন্টিগ্রেশনটার রেজাল্ট কি আমার ফাইনাইট আসতেছে নাকি ইনফাইনাইট আসতেছে, এটার উপর ডিপেন্ড করেই কিন্তু আমরা বলতেছি যে এই জিনিসটা কি এনার্জি সিগন্যাল নাকি জিনিসটা পাওয়ার সিগন্যাল। তো এই জিনিসটা সিগনিফিকেন্স হলে কি কোনো একটা সিগন্যালের যদি ইন্টিগ্রেশনের ফাইনাইট ভ্যালু থাকে, তখন আমরা বলতে পারি যে এই সিগন্যালটা কোনো না কোনো একটা সিস্টেমের এনার্জিকে রিপ্রেজেন্ট করতেছে। মানে কোনো একটা সিগন্যালের ইন্টিগ্রেশনের রেজাল্ট যদি ফাইনাইট হয়, মানে যদি আপনি এনার্জিটা বের করছেন, এনার্জির ইকুয়েশনটা আপনার আসছে কি ফাইনাইট, কিন্তু ওভার দ্য টাইম আপনি এভারেজ করছেন, এভারেজ করার পরে আপনার ভ্যালুটা আসছে হলে কি 0, তার মানে ওইটা হলো কি আপনার এনার্জি সিগন্যাল। তখন আমরা বুঝি যে অরিজিনাল যে সিগন্যালটা ছিল, এই সিগন্যালটা কোনো না কোনো ভাবে একটা সিগন্যালের এনার্জিকে রিপ্রেজেন্ট করতেছে। পাওয়ারের সিগন্যালের ক্ষেত্রে সেম জিনিসটা অ্যাপ্লিকেবল, যে আমরা যদি দেখি যে কোনো একটা জিনিসের ইন্টিগ্রেশন করার পরে ওই ইন্টিগ্রেশনের রেজাল্টটা আসতেছে ফাইনাইট, কিন্তু
আমরা যখন ওভার দ্য টাইম এটার হিসাব করতেছি তখন এটা রেজাল্ট আসতেছে হলো কি ইনফাইনাইট। তখন এই জিনিসটাকে আমরা বলতেছি পাওয়ার সিগন্যাল। তার মানে এটার অরিজিনাল ইনফরমেশনটা কোনো না কোনো একটা সিস্টেমের পাওয়ার সম্পর্কে ইনফরমেশন ক্যারি করে। তো এই জন্যই এনার্জি সিগন্যাল আর পাওয়ার সিগন্যালের গুরুত্ব অনেক। হ্যাঁ বলেন। প্র্যাকটিক্যাল ডিফারেন্স কোথায় এনার্জি সিগন্যাল আর পাওয়ার সিগন্যালের মধ্যে? এনার্জি সিগন্যাল আর পাওয়ার সিগন্যালের প্র্যাকটিক্যাল ডিফারেন্সটা আপনি আসবে হলে কি ফুরিয়ার ট্রান্সফরমেশনের ক্ষেত্রে। ফুরিয়ার ট্রান্সফরমেশন বা আপনার যদি মনে করেন ইসের ক্ষেত্রে লাপ্লাস ট্রান্সফরমেশনের ক্ষেত্রে তখন আসবে প্র্যাকটিক্যাল ডিফারেন্সটা। কিভাবে আসবে আমি যদি আপনাদেরকে বলি। বলেন। আমি যদি স্যার হচ্ছে ওয়্যারলেস পাওয়ার ট্রান্সমিশনের কথা বলি, তাহলে ইলেকট্রিসিটিকে আমি আসলে কিসে ট্রান্সফর্ম করব, মানে পাওয়ার সিগন্যালে নাকি এনার্জি সিগন্যালে? এবং কেন চুজ করব যে এটা পাওয়ার সিগন্যাল নিব বা এনার্জি সিগন্যালে ট্রান্সফর্ম করব, কিন্তু কেন, কিসের বেসে আমি খুব এটা ভালো চুজ একটা করব? কোশ্চেন করছেন, এটার উত্তর আমি জানি না কিভাবে এনার্জি সিগন্যালে কনভার্ট করবেন পাওয়ার সিগন্যাল কনভার্ট, এটা ভালো একটা কোশ্চেন করছেন, এটা আমার মাথায় আসেনি কখনো এই কোশ্চেনটা। যেহেতু আমরা যে সিগন্যালটা ট্রান্সমিট করি জেনারেলি আমাদের সিগন্যালটা থাকে একটা পিরিয়ডিক সিগন্যাল, তাই না? যে সিগন্যালটা আমরা ট্রান্সমিট করি সেটা আপনি মডুলেশন করেন বা কোনো একটা ইনভেলপ পিরিয়ডিক সিগন্যালই থাকে। আপনার যে ইনভেলপ সিগন্যালটা আপনি যেটা দিবেন, ক্যারিয়ার সিগন্যালটাও যেটা দিবেন সেটাও পিরিয়ডিক একটা সিগন্যাল হবে। সো লজিক্যালি আমরা যদি আগাই তাহলে পিরিয়ডিক সিগন্যালগুলো জেনারেলি পাওয়ার সিগন্যাল হয়। আমরা এখান থেকে দেখলাম যে পিরিয়ডিক সিগন্যালগুলো আমাদের পাওয়ার সিগন্যাল হওয়ার চান্স বেশি। নট নেসেসারি পিরিয়ডিক সিগন্যাল মানেই পাওয়ার সিগন্যাল, ঠিক আছে? এটা মানে একদম 100% হবেই পিরিয়ডিক সিগন্যাল মানেই পাওয়ার সিগন্যাল, কিন্তু পাওয়ার সিগন্যাল মানেই কিন্তু পিরিয়ডিক সিগন্যাল না, ঠিক আছে? কিন্তু পিরিয়ডিক সিগন্যাল দেওয়া মানেই সেটা পাওয়ার সিগন্যাল। তাহলে আমরা ধরে নিতে পারি যে আমরা কমিউনিকেশনের ক্ষেত্রে যে সিগন্যালটা করি এটা জেনারেলি পাওয়ার সিগন্যাল, কারণ যেহেতু এটা পিরিয়ডিক। সো আমি জাস্ট আমার হাঞ্চ থেকে, মানে আমার যতদূর জানি ওখান থেকে আমি অনুমান করতে পারতেছি এটা একটা পাওয়ার সিগন্যাল। তো এক্স্যাক্টলি আমার এটা জেনে তারপর আপনাকে জানাইতে হবে, কিন্তু মনে হয় এটা পাওয়ার সিগন্যাল, এনার্জি সিগন্যাল হবে না। কারণ এনার্জি সিগন্যাল জেনারেলি অ্যাপিরিয়ডিক সিগন্যালগুলো এনার্জি সিগন্যাল হয়, ঠিক আছে? কারণ এটা ফাইনাইট ভ্যালু থাকে, এনার্জির ফাইনাইট ভ্যালু থাকে। তো হ্যাঁ বলুন। আরেকটা কোশ্চেন ছিল স্যার, হুম কোন একটা বিষয়, কোন একটা জিনিসকে আমরা যদি সিগন্যালে পরিণত করি, সেটা সাউন্ড হতে পারে অথবা হচ্ছে ইলেকট্রিসিটি, কি ধরলাম যে আমরা ইলেকট্রিসিটিকে একটা সিগন্যালে মানে পরিণত করব, এর হচ্ছে আসলে মেইন প্রসেসটা কি, মানে এটা কি কিভাবে কাজ করে, এটা একটু জানতে ইচ্ছে করছে। আচ্ছা, এটা আপনি একটা ভালো কোশ্চেন করছেন যে আমরা সিগন্যাল যে বলি মানে মোবাইল সিগন্যাল বা ওয়াইফাই এগুলোর কথা নিশ্চয়ই আপনি বলতেছেন যে আমার ভিতরে কোনো একটা কাজ হচ্ছে যেটা ইলেকট্রিসিটির দ্বারা হচ্ছে, কিন্তু আমি সিগন্যালটা ওয়্যারলেসলি ট্রান্সমিট করতেছি, ওটার কথা বলছেন আপনি? তো যে কোনো কিছুকে আমরা যে সিগন্যাল বলি ওয়্যারলেস সিগন্যাল, হ্যাঁ বলেন বলেন। আমি যেটা বলছিলাম যে যে কোনো একটা জিনিস, কি সেটা সাউন্ড হোক বা ইলেকট্রিসিটি হোক বা অন্য কিছু, সেটাকে তো অ্যাটলিস্ট সিগন্যালে ট্রান্সফর্ম করার পর সেটাকে আমরা ট্রান্সমিট করতে পারি, কিন্তু হ্যাঁ, কিন্তু এই মানে আপনার এই হচ্ছে ওই কোশ্চেনটার মধ্যে একটা ভুল বিষয়টাকে আছে। আসলে কোশ্চেনটার মধ্যে ভুলটা যেটা আছে সেটা হলো গিয়ে আপনি বলতেছেন যে সাউন্ডকে আমি একটা সিগন্যালে পরিণত করতেছি, কিন্তু সাউন্ড তো ইটসেলফ একটা সিগন্যাল, তাই না? ইলেকট্রিসিটি ইটসেলফ একটা সিগন্যাল। কিন্তু যদি আমি ইলেকট্রিসিটির কথা বলি, বলেন। হ্যাঁ ইলেকট্রিসিটি হচ্ছে একটা সিগন্যাল, ইলেকট্রিসিটি একটা সিগন্যাল, কিন্তু স্যার হচ্ছে এই ইলেকট্রিসিটিটা যখন আমরা ট্রান্সমিট করব তখন সেটাকে সিগন্যালটাকে তো মডিফাই করতে হচ্ছে, ডিরেক্ট ইলেকট্রিসিটিকে তো আমরা মডিফাই মানে ট্রান্সমিট কেন করতে আপনি পারছি যে না। যে ইউজ করেন, আপনারা যারা বাসায় লোকাল যারা ল্যান্ডলাইনে ইন্টারনেট ইউজ করেন, ফাইবার অপটিক্স না, নর্মাল যারা ল্যান্ডলাইন ইউজ করেন, আপনার যে ল্যান্ডলাইন থেকে ইনফরমেশন আসতেছে, আপনি যে গুগল করতেছেন, সেই ইনফরমেশনটা কিভাবে আসতেছে? ইলেকট্রিসিটির মাধ্যমে আসতেছে, তাই না? আপনার তারের মধ্যে যে টেলিফোনে যে কথা বলতেছেন ল্যান্ডলাইনে, আপনি ওখানে তারের মাধ্যমে কথা বলতেছেন। হ্যাঁ, এখানে যেটা হয় যে আপনার ওভার দ্য টাইম যদি আপনি তারের মাধ্যমে যদি র সিগন্যালটা আপনি পাঠান তাহলে বিভিন্ন জায়গাতে রেজিস্ট্যান্স এবং অন্যান্য কারণে আপনার সিগন্যালটা অ্যাটেনুয়েট করবে লম্বা ডিস্টেন্সে, স্বাভাবিক, তাই না? তো ওইখানে আপনার বিভিন্ন ধরনের রিপিটিং মেকানিজম থাকে, যে সিগন্যালটা আপনার একটা জায়গা থেকে আপনি যখন রিসিভ করেন ওই সিগন্যালের মধ্যে বিভিন্ন অ্যালগোরিদম থাকে, ওই অ্যালগোরিদমের মাধ্যমে চেক করে যে আপনার সিগন্যালটা কি ডিগ্রেড হয়েছে নাকি, কোন একটা বিট লস হয়েছে নাকি, এরকম বিভিন্ন ধরনের পেয়ারিটি থাকে, বিটার মধ্যে পেয়ারিটি থাকে, ঠিক আছে? তো তখন ও দুই সাইডেই মেজার করে যে আপনার কোনো একটা বিট লস হয়েছে নাকি। তারপর মনে করেন আপনার র্যামের মধ্যে কোনো একটা ডাটা আপনি রাখতেছেন, বা আপনার সলিড স্টেট ড্রাইভ যে আছে এসএসডি, কম্পিউটার এসএসডির মধ্যে আপনি একটা ডাটা রাখতেছেন। তো ডাটাটা আপনি যখন রিড করতেছেন, ইলেকট্রিক্যাল সিগন্যালটা আপনি যখন আবার রিড করতেছেন, যে ডাটাটা রাখছেন, তখনও কিন্তু আপনার কম্পিউটারের প্রসেসর একটা অ্যালগোরিদম রান করে দেখার জন্য যে আপনি এসএসডি বা র্যামের মধ্যে যেই ডাটাটা রাখছেন এই ডাটাটা কি আগের মতো আছে নাকি।
মানে প্রত্যেকটা ডাটার সঙ্গে একটা পেয়ারিটি বিট থাকে। আপনারা যদি কম্পিউটারে মাইক্রোপ্রসেসর কি করছেন আপনারা? না স্যার। করেন নাই? আচ্ছা, যদি করেন তখন দেখবেন একটা পেয়ারিটি বিট থাকে, প্রত্যেকটা ডাটার সঙ্গে একটা পেয়ারিটি বিট থাকে। তো ডাটা যখন রিড করা হয় তখন কম্পিউটার মিলায় নেয় যে পেয়ারিটি বিটটা ঠিক আছে নাকি, মানে যেই ডাটাটা আপনি রাখছেন ওই ডাটাটাই কি আপনি ফেরত পাচ্ছেন নাকি। মানে আপনার কোশ্চেন তো এটাই ছিল যে এটাকে আপনি সিগন্যাল বানানোর জন্য কি কি মডিফিকেশন করতে হয়, তাই না? তো আমরা সিগন্যালটাকে যখন এনকোড করি জি স্যার। কোন একটা জায়গায় পাঠানোর জন্য, তখন আমরা সিগন্যালটার সঙ্গে অনেক কিছু লাগাই দিই। মানে প্রথমে একটা জিনিস লাগাই হলে কি হ্যান্ডশেক একটা অ্যালগোরিদম লাগে। হ্যান্ডশেক অ্যালগোরিদমটা কিরকম, যে আপনার সিগন্যালটা যখন অন্য একটা ডিভাইসে যে পৌঁছাবে ওই ডিভাইসটা বুঝবে যে আমার কাছে একটা সিগন্যাল আমি একটা রিসিভ করতেছি। ওই হ্যান্ডশেক যে পার্টটা, ওই পার্টটা যখন সে রিসিভ করবে তখনই সে বুঝবে যে আমি একটা সিগন্যাল রিসিভ করতেছি। তারপর ও একটা অ্যাকনোলজমেন্ট পাঠাবে, ওই অ্যাকনোলজমেন্টটা পাওয়ার পরে আসল সিগন্যালটা আসা শুরু করবে। ঠিক আছে, আসা শুরু করবে, এরপরে হলে কি সিগন্যাল শেষে আপনার একটা পেয়ারিটি থাকবে। দুই সাইডে যখন কনফার্ম করবে যে আমার দুই সাইডে পেয়ারিটি বিট একই আছে, তখন বলবে যে না, আমি যে ডাটাটা পাঠাইছিলাম ওই ডাটাটাই আমি রিসিভ করছি। এইভাবে আপনার এনশিওর করে যে ইলেকট্রিক্যাল ডাটাটার ফিডিলিটি কতটুকু আছে। কিন্তু আপনার কোশ্চেনটা যেটা ছিল, আমি যতদূর মনে করছি যে আপনি মেইনলি ওয়্যারলেস কমিউনিকেশনের কথা বুঝাতে চাইছেন, যে আমরা ইলেকট্রিক্যাল সিগন্যালকে ওয়্যারলেস কমিউনিকেশনে কিভাবে স্যার আমি ট্রান্সফার করি। ওয়্যারলেস কমিউনিকেশন নিয়ে কথা বলছি। তো ওয়্যারলেস কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা যেটা করি জি যে স্যার। ইলেকট্রিক্যাল সিগন্যালটা আমাদের জেনারেলি একটা কন্ডিউইটের মধ্যে থাকে। তো ইলেকট্রিক্যাল সিগন্যালের যে আমাদের কন্ডিউইটটা কি, সেটা হলো কি আপনার কপারের ট্রেস হইতে পারে, পিসিবির মধ্যে কপারের ট্রেস যে আছে বা কপারের যে ওয়্যার আছে আমাদের, ওটা হলো কি আমাদের কন্ডুইট বা কন্ডাক্টর, যেটার মধ্যে দিয়ে আমাদের ইলেকট্রিসিটি পাস করতেছে। এটা হলো কি আমাদের মিডিয়াম। এই সিগন্যালটা কপার একটা মিডিয়ামের মধ্যে ট্রান্সফার করতেছে। আমরা যখন ওয়্যারলেস ট্রান্সফার করে দিই, আমাদের কন্ডিউইটটা কি, এখন নতুন যে মডিফাইড কন্ডিউইটটা, এই কন্ডিউইটটা কি? স্যার কন্ডাক্টরটা কি? এটাও তো এক ধরনের হচ্ছে কন্ডাক্টরই হবে। নট নেসেসারিলি। আমার যে ওয়্যারলেস কমিউনিকেশনের ক্ষেত্রে কন্ডিউইটটা কি আমাদের? বাতাস, স্পেস। কোন আপনি যদি মনে করেন মহাকাশে যদি রেডিওতে কথা বলেন, চাঁদে মনে করেন দুজন মানুষ রেডিওতে কথা বলতেছে, মাঝখানে কি কোনো কন্ডিউইট আছে? কোনো কন্ডিউইট নেই। না, স্পেস, এটাতে হচ্ছে বাতাস, বাতাসও নাই। মানে একদম স্পেসে যদি যান, ডিপ স্পেসে, ওখানে তো কোনো বাতাসও নাই, কন্ডিউইট নেই কোনো। তাহলে আপনি কমিউনিকেশন করতেছেন কিভাবে? জাস্ট এমটি স্পেস। তো এমটি রেডিও স্পেসে, ফ্রিকোয়েন্সি। আলো স্যার। হ্যাঁ, এমটি স্পেসে কোন ধরনের সিগন্যাল আমরা ট্রান্সমিট করতে পারি? যে কোনো ধরনের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। ঠিক আছে, যে কোনো ধরনের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যাওয়ার জন্য আমার কোনো কন্ডিউইট লাগে না, এটি স্পেসের মধ্যে ট্রাভেল করতে পারে। এই জন্য আমরা করি কি, যখনই আমরা স্পেসের মধ্যে কোনো একটা সিগন্যালকে ছেড়ে দিব বা ট্রান্সমিট করতে চাবো, তখনই আমাদের মেইন উদ্দেশ্য থাকে যে আমার যে ধরাবাঁধা কন্ডিউইট আছে, তামা বলেন কন্ডিউইট, শব্দের ক্ষেত্রে যদি সলিড কোনো মিডিয়াম হয় কন্ডিউইট, ওটার থেকে আমরা এটাকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বানায় ফেলবো। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন গুলো জেনারেলি খুব হাই ফ্রিকোয়েন্সির হয়। ঠিক আছে, মানে জেনারেলি আমরা ধরে নিই যে ফ্রিকোয়েন্সি গুলো অনেক দূর পর্যন্ত, দূর দূরান্ত পর্যন্ত ট্রাভেল করতে পারে, সেটা জেনারেলি খুব হাই ফ্রিকোয়েন্সির হয়। তো এই জন্য আমরা করি কি, হাই ফ্রিকোয়েন্সির একটা সিগন্যালের সঙ্গে আমাদের অরিজিনাল সিগন্যালটাকে আমরা গুণ করে দিই। গুণ করে দিলে যে টোটাল যে হাই ফ্রিকোয়েন্সির যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা যদি একটা লম্বা এন্টিনার মধ্যে দিয়ে আমরা এই প্রোডাক্টটা পাস করি, এই লম্বা এন্টিনা কিন্তু কন্টিনিউয়াসলি একটা ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি রেডিয়েট করতেই থাকবে। কারণ আমরা জানি যে কোনো একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি আমরা ইলেকট্রিসিটি পাস করি, যে কোনো একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি আমরা ইলেকট্রিসিটি পাস করি, কন্ডাক্টরের চারপাশে কি তৈরি হয় বলুন তো? কার ইলেকট্রোম্যাগনেটিক্স ভালো কার? স্যার ম্যাগনেটিক ফিল্ড নাকি? এক্স্যাক্টলি, ম্যাগনেটিক ফিল্ড। ইলেকট্রোম্যাগনেটিক্স ভালো না স্যার, ইলেকট্রোম্যাগনেটিক্স আমাদের ভীষণ খারাপ। খারাপ হলে কেমনে হবে? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কিভাবে হবেন? ভালো করে পড়বেন স্যার এখন আমরা থেকে, অনেক ঠিক আছে? খারাপ সিচুয়েশন ফেস করে এসেছি। আমি জানি, ঠিক আছে, কিন্তু আপনারা চেষ্টা করবেন যে নিজেরা ইউটিউব দেখে বই পড়ে ভালো করে শেখার জন্য। কারণ আপনারা যদি কমিউনিকেশন ফিল্ডে যান, একদম ধরা খেয়ে যাবেন। যদি কেউ আপনাকে কোশ্চেন করে যে কোন একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস করতেছে, চারপাশে কি তৈরি হচ্ছে, আপনাকে অবশ্যই বলতে হবে ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, এটা যদি আপনি না বলেন তা আপনি মানে উই ফেজি বাদ। ঠিক আছে, তো এটা চারপাশে তখন একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তার মানে আমরা এখান থেকে ধারণা করতে পারতেছি, আপনার যদি লম্বা একটা অ্যান্টেনা থাকে, অ্যান্টেনার মধ্যে দিয়ে যদি আপনি ওই ফ্রিকোয়েন্সির কারেন্টটা বারবার পাস করেন, তাহলে কি হবে? এটা চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে না? এই ম্যাগনেটিক ফিল্ডে আপনি যখন দূরবর্তী একটা জায়গায় একটা অ্যান্টেনা দিয়ে রিসিভ করবেন, উল্টা জিনিসটা কল্পনা করেন, একটা কন্ডাক্টরকে যদি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রেখে ঘোরানো হয়, তখন এই কন্ডাক্টরের মধ্যে কি জেনারেট হয়?
ম্যাগনেটিক ফ্লাক্স, ইএমএফ তৈরি হয়। ম্যাগনেটিক ফ্লাক্স, ওই তো ইএমএফ তৈরি হ্যাঁ হ্যাঁ, ম্যাগনেটিক ফ্লাক্স কাট করে, EMF তৈরি। ম্যাগনেটিক ফ্লাক্স কাট করে, যেটার কারণে ওটার মধ্যে একটা ইএমএফ তৈরি হয়, মানে ভোল্টেজ তৈরি হয় আর কি, তাই না? তো ইএমএফ তৈরি হওয়ার কারণে ওই ইএমএফটা আপনি ডিটেক্ট করতে পারবেন। তাহলে আপনি কি করবেন, রিসিভিং এন্ডে এইভাবে আপনি রিসিভ করবেন। তার মানে পুরো জিনিসটা কিভাবে হচ্ছে, ইলেকট্রোম্যাগনেটিজমের কারণে হচ্ছে। এইভাবেই আমরা স্পেসে কমিউনিকেট করি, ঠিক আছে? এখন তো আপনি, হ্যাঁ বলেন। স্পেসে কমিউনিকেট করছি স্যার, কিন্তু হচ্ছে আমার প্রশ্নটা হচ্ছে যে আমি একটা সিগন্যালকে ট্রান্সমিট করলাম, রিসিভার সেই সিগন্যালটাকে রিসিভ করলো এবং সেখানে কিছু ডেটা থাকলে আমরা সেটা পাচ্ছি। হ্যাঁ। এবার যদি হচ্ছে এই সিগন্যালটাতে কোনো এনার্জি ট্রান্সমিট করতে চাই, মানে কোনো একটা শক্তিকে, ফোর্স অথবা হচ্ছে পাওয়ার, এটাকে যদি ট্রান্সমিট করতে চাই, আমরা ডেটাগুলো কিভাবে হয় এটা ইজিলি আপনি যেভাবে বলেছেন আমি বুঝতেছি, কিন্তু হচ্ছে যখন একটা এনার্জিকে আমি পাঠাচ্ছি, সেটাকে যখন একটা রিসিভার রিসিভ করবে, সেটাকে আবার পুনরায় সেই এনার্জিটাকে কি করে রিপ্রোডিউস করবে? এটা আসলে আমি এক্স্যাক্টলি জানি না, তবে আমি যখন এমফিল করতেছিলাম তখন আমি ওখানে এরকম একটা প্রজেক্ট দেখছিলাম। মানে আপনার কোশ্চেনটা কি, মানে ওয়্যারলেস এনার্জি ট্রান্সমিশন নিয়ে? ইয়েস স্যার, ওয়্যারলেস এনার্জি ট্রান্সমিশন, মানে আচ্ছা, ঠিক আছে। স্পেসে আমি সেদিন একটা পেপার পড়ছিলাম যেখানে সেখানে ছিল, আমি আমাকে সেদিন বলেও ছিলাম যে হচ্ছে স্যার স্পেসে যদি আমরা হচ্ছে ভাস্ট অ্যামাউন্টের একটা সোলার, মানে একটা স্যাটেলাইটে অনেকগুলো সোলার প্যানেল বসানো আছে, এটা মানে লার্জ সিস্টেম, তো এখানে আমরা অনেক বেশি পরিমাণে পাওয়ার রেডিয়েন্ট করতে পারবো। অ্যাকচুয়ালি সেখানে হচ্ছে মানে আর্থ সারফেসের চেয়ে অনেক বেশি পরিমাণে হচ্ছে মানে সৌরশক্তি ওখানে আপতিত হয়, তো সেখান থেকে অনেক বেশি পরিমাণে পাওয়ার কালেক্ট করা সম্ভব। বাট সেটাকে যদি পৃথিবীতে ট্রান্সমিট করতে চাই, এদের সিস্টেমটাই হচ্ছে যে হচ্ছে ওখান থেকে একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি সিগন্যাল, রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যাল পাঠানো হবে, আর গ্রাউন্ড স্টেশন থেকে সেটাকে রিসিভ করা হবে। কিন্তু আমার প্রশ্নটাই হচ্ছে যে এই যে একটা মানে একটা ইলেকট্রিসিটিকে পাঠানো হলো, এরা এখানে এটাকে মানে রিসিভ করার পর সেটাকে আবার ইলেকট্রিসিটিতে কি করে ট্রান্সফর্ম করবে? সেম ভাবে একদম আমি যেভাবে বললাম ওইভাবেই করবে। যে আপনার যেই সিগন্যালটা আপনি রেডিও ফ্রিকোয়েন্সিতে পাঠাচ্ছেন ওটা একটা অ্যান্টেনার মধ্যে যে বাড়ি খাবে, অ্যান্টেনার মধ্যে গিয়ে যখনই বাড়ি খাবে তখন ওই অ্যান্টেনার মধ্যে একটা ইএমএফ তৈরি হবে। ইএমএফ মানে কি, ভোল্টেজ। তখন ওখানে আপনার একটা ভোল্টেজ সোর্স তৈরি হলো না? ওকে, সেখান থেকে আমরা কারেন্ট প্রডিউস করতে পারবো। এবার কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা কি, আপনি কি ফার্স্টে সোলার সেল থেকে ইলেকট্রিসিটি উৎপন্ন করবেন, তারপর ইলেকট্রিসিটিটাকে ট্রান্সমিট করবেন? জি স্যার। তো অনেক সমস্যা আছে। সোলার সেলের ইফিসিয়েন্সি এত বাজে যে ওটার থেকে আপনি যে ইলেকট্রিসিটিটা পাবেন সেটা আপনি পৃথিবী পর্যন্ত আস্তে আস্তে নাই হয়ে যাবে। 1 নম্বর সমস্যা। আর 2 নম্বর সমস্যা, না 2 নম্বর সমস্যা না, 1 নম্বর এটাই মেইন সমস্যা হবে। আমাদের সোলার সেলের ইফিসিয়েন্সি অনেক খারাপ। আপনার যদি ইন্টারেস্ট থাকে আপনি একটা জিনিস নিয়ে সার্চ করতে পারেন। এই জিনিসটার নাম হলো ডাইসন স্ফিয়ার। ডাইসন স্ফিয়ারের নাম শুনছেন কখনো? না স্যার। ডাইসন স্ফিয়ার হলো কি আমাদের সিভিলাইজেশন, মানে মানব সভ্যতা তো এখন মানে সিভিলাইজেশনের স্কেলে অনেক নিচে আছে। আমরা যে পরিমাণ উন্নতি করছি এটা সিভিলাইজেশনের স্কেলে অনেক নিচে আছে। আমরা ক্যাটাগরি 1 বা ক্যাটাগরি 0.5 বলা হয় আমাদের মানে সিভিলাইজেশনের দিক থেকে। তো ক্যাটাগরি 3 একটা সিভিলাইজেশন যখন থাকবে তখন ওরা হলো কি ডাইসন স্ফিয়ার বানাইতে পারবে। ডাইসন স্ফিয়ার জিনিসটা কি, যে ওদের নিজস্ব সৌরমণ্ডলে যে তারাটা আছে, মানে আমাদের ক্ষেত্রে সূর্য, এই সূর্যর পুরো শক্তিকে ওরা হারভেস্ট করতে পারবে। এই হারভেস্ট করার জন্য এই সূর্যের চারপাশে ওরা একটা ক্যাপসুল বানাবে, ঠিক আছে? এই সূর্যের চারপাশে একটা ক্যাপসুল বানাবে, যেই ক্যাপসুলটা দিয়ে সূর্যের যত শক্তি আছে এই শক্তিটাকে সবচেয়ে ইফিশিয়েন্টলি ওরা হারভেস্ট করতে পারবে। এটাকে অবশ্যই সোলার সেল দিয়ে হবে না, কারণ সোলার সেলের ইফিশিয়েন্সি খুব বাজে। হয়তোবা সোলার হিটিং হতে পারে, আপনারা সোলার হিটিং নিয়ে রিসার্চ করতে পারেন। সোলার হিটিং খুব প্রমিসিং, কারণ সোলার হিটিং এর ইফিশিয়েন্সি অনেক বেশি, 30% এর মতো। তো ওই ডাইসন স্ফিয়ারের কাজ হবে হলে কি এই পুরো শক্তিটা দিয়ে ওরা পুরো সৌরমণ্ডলটাকে কলোনাইজ করতে পারবে এবং আশেপাশে সৌরমণ্ডলেও কলোনি বিস্তার করতে পারবে, ঠিক আছে? তো আপনার এই প্রজেক্টটা ডাইসন স্ফিয়ারের সঙ্গে অনেকটা রিলেটেড আমার কাছে মনে হয়েছে আর কি। তো আপনারা ডাইসন স্ফিয়ার নিয়ে পড়াশোনা করতে পারেন। আপনাকে আমি যেটার কথা বলতেছিলাম ওয়্যারলেস এনার্জি নিয়ে, আপনাদের নতুন যারা ফোন ইউজ করেন ওদের অনেকেই হয়তো ওয়্যারলেস চার্জার ইউজ করছেন কখনো? স্যামসাং বা এলজির ফোন ইউজ করেন, আইফোনেও আছে। তো ওয়্যারলেস চার্জারে কি হয়, আপনার একটা প্যাড থাকে, ওই প্যাডের মধ্যে আপনি যদি আপনার ফোনটা রাখেন ফোনটা অটোমেটিক তার ছাড়াই তার চার্জ হওয়া শুরু করে, ঠিক আছে? তো এটা কিভাবে হয়, ওই প্যাডটার মধ্যে একটা কয়েল থাকে, ওই কয়েলের মধ্যে দিয়ে ও নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির একটাই সিগন্যাল পাঠাইতে থাকে ইলেকট্রিক্যাল, আর আপনার ফোনের মধ্যে একটা কয়েল থাকে। তো ওই কয়েলটার মধ্যে যখন ইলেকট্রিক সিগন্যালটা পাঠায় তখন ও একটা ইএমআই জেনারেট করে।
ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স জেনারেট করে, মানে রেডিয়েশন এক ধরনের। আপনার ফোনের কয়েলটা যখন ওই সিগন্যালটা পায় তখন ফোনের কয়েলের মধ্যে একটা ইএমএফ তৈরি হয়, ওই ইএমএফটা দিয়ে আপনার ব্যাটারি চার্জ হয়। তো আমি যে প্রজেক্টটা দেখছি এমফিল করার সময় সেটা হলো কি ওরা বিশাল বড় একটা কয়েল বানাইতেছে, মানে কয়েলটা হলো কি আপনার ফ্যানের পাখা থেকে পাখার দূরত্ব যত এত এত বড় রেডিয়াস, এই কয়েলটাকে ওরা একদম রুমের মাঝখানে রাখবে, সিলিং এর মাঝখানে রাখবে, এবং আপনি যখনই ফোন নিয়ে রুমের মধ্যে ঢুকবেন তখনই আপনার ফোনটা চার্জ হওয়া শুরু করবে। এই প্রজেক্টটা আমি দেখলাম যে ওরা কয়েলটা বানাইতেছে এবং কি পরিমাণ পাওয়ার ডেলিভারি করা লাগবে এটার ইকুয়েশনটা ডিরাইভ করতেছে, এখনো পর্যন্ত বানায় নাই, আমি যতদূর জানি এই পেপারটা এখনো পাবলিশ করে নাই ওরা। তো এটার পটেনশিয়ালটা আপনারা চিন্তা করেন, জাস্ট রুমের মধ্যে ঢুকবেন ফোন নিয়ে, আপনার ফোন অটোমেটিক চার্জ হওয়া শুরু করবে, আপনার কিছু করা লাগবে না। মানে এটা হলো আপনার কোশ্চেন রিলেটেড আর কি, আপনি স্যাটেলাইট থেকে পৃথিবীতে পাঠানো তো অনেক ডিফিকাল্ট, কিন্তু এর থেকে আর কি বাসার ছাদ থেকে ফোন পর্যন্ত পাঠানোটা মাচ ইজিয়ার। এটা মনে করেন কয়েক বছরের মধ্যে বাজারে চলে আসবে, দেখবেন। এটা আসলে অনেক ভালো হবে। এটা চলে আসবে, এটা অলরেডি ওরা দেখলাম যে ওরা কয়েল বানায় ফেলছে, আমার ওই যেই গ্রুপটা কাজ করতেছিল। তো খুব সম্ভবত ওরা যত তাড়াতাড়ি মধ্যে কোম্পানি আছে আবার নিজস্ব, বড় বড় প্রফেসরদের আবার নিজস্ব কোম্পানি থাকে, তো ওরা খুব তাড়াতাড়ি বাজারজাত করা শুরু করে দেবে। আর চায়নাতে একবার চলে গেলে মাস প্রোডাকশন হয়ে যাবে। হ্যাঁ, আরো অনেক নতুন টেকনোলজি আছে, সিগন্যাল সিস্টেমে অনেক কাজ হইতেছে এখন। যেটাই হোক, ঠিক আছে, তাহলে আজকে আমাদের পড়ার উদ্দেশ্য এটাই ছিল, পাওয়ার সিগন্যাল কাকে বলে, এনার্জি সিগন্যাল কাকে বলে। তো এই জিনিসটার ইমপ্লিকেশনটা আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের সময় দেখব। আপনারা এখান থেকে ধারণা করতে পারতেছেন যে ফুরিয়ার ট্রান্সফরমেশনটা কখন হবে আর ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা কখন হবে। এটা আমরা নেক্সট ক্লাসে আপনার উত্তর দেন যে এনার্জি সিগন্যালের কি ফুরিয়ার ট্রান্সফরমেশন করা সম্ভব নাকি পাওয়ার সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফরমেশন করা সম্ভব। যে কোনো একটার ফুরিয়ার ট্রান্সফরমেশন করা সম্ভব না, কোনটা সম্ভব না এটা আপনারা আমাকে নেক্সট ক্লাসে উত্তর দিবেন, ঠিক আছে? খুব সহজ, একবার চিন্তা করলেই পারবেন আপনারা। ঠিক আছে, তাহলে আপনাদের তাহলে একটা ক্লাস টেস্ট বাকি আছে, সেটা আমাদের রুব্রিক অনুযায়ী নিতে হবে। ক্লাস টেস্টের ডেটটা আমাদের সময় আর বেশি নেই, 21 তারিখ থেকে পরীক্ষা। তো আপনারা ক্লাস টেস্টটা কবে দিতে চান আমাকে একটু বললেন, আজকে বলে দিতে পারেন চাইলে, আমরা ওই অনুযায়ী প্রিপারেশন নিতে পারবো। তাহলে স্যার আমাদের নেক্সট ক্লাস আমরা আমাদের পার্সোনাল গ্রুপে ইয়া করে শেয়ারের মাধ্যমে আপনাদের জানাই দেই। ঠিক আছে, আপনারা ক্লাস টাইমে সিলেক্ট করবেন, ঠিক আছে? কারণ ক্লাস টেস্টটা তো গুগল ফর্মে হবে, আপনারা ক্লাস টাইমেই ঠিক করবেন এবার। আপনারা সিআর এর মাধ্যমে আমাদেরকে ক্লাসরুমে সবাইকে জানাই দেন, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আপনাদের ক্লাস আজকে এখানেই শেষ, ভালো থাকেন।